সো প্রথমে আমরা আসলে উদ্দীপকটা তুলে নিব, আর তোমরা আমার সাথে সাথে অবশ্যই মাস্ট বি এই উদ্দীপকটা একটু তুলে নিবা, এবং সবাই হচ্ছে সবার জায়গা থেকে একটু সিরিয়াস থাকবা, যেহেতু এটা একটা কঠিন জিনিস। সো আমরা প্রথমে আমাদের উদ্দীপকটা একটু তুলে নিই। দেখো বাবারা, ভালো করে খেয়াল করো, এখানেই তুলি আমি একটু। সেটা হচ্ছে এই আমার কাছে একটা ফিগার আছে, ফিগারটা আগে হচ্ছে আমি একটু ড্র করি, ঠিক আছে? এই হচ্ছে আমার ফিগারটা। তারপর এখানে লেখা আছে হচ্ছে এ, এটা লেখা আছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, তারপর এখান থেকে আমরা একটা লম্ব টানলাম, লম্ব টানার পরে এটা হচ্ছে কি বলতো এফ। তারপর এইটা কি দেওয়া আছে আমি তো চোখেও দেখি না ঠিক মতো, আচ্ছা যাই হোক, এটা মনে হয় এক্স দেওয়া আছে, ভুল হলে তোমরা একটু বলে দিও আমাকে, হ্যাঁ? এটা 2x দেওয়া আছে, আর এখান থেকে এই পর্যন্ত এতটুকু আসলে 2x দেওয়া আছে, আর এটা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। খেয়াল করো ভালো করে, এটা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তারপর এটা x, এটাও x দেওয়া আছে। আর কি কিছু দেওয়া আছে বলছে এ বি সি ডি একটি সামান্তরিক যার পরিসীমা হচ্ছে 30 মিটার। এই পুরো এ বি সি ডি এই সম্পর্কে দেওয়া আছে, এ বি সি ডি এর পরিসীমা দেওয়া আছে 30 মিটার। পরিসীমা কত দেওয়া? 30 মিটার দেওয়া, ঠিক আছে? পরিসীমা 30 মিটার দেওয়া। আই থিঙ্ক সো এখানে আমাদের আর কিছু নাই। সো এই হচ্ছে আমাদের মানে মোট টোটাল A to Z যা আছে সবকিছু। সো আমাদেরকে এখান থেকে আসলে কাজ শুরু করতে হবে, এবং আমাদেরকে তারা কনফার্ম করছে যে ABCD হচ্ছে একটা সামান্তরিক। ABCD হচ্ছে কি বলতো একটা সামান্তরিক। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে সামান্তরিক আসলে জিনিসটা কি। আমরা সবাই জানি সামান্তরিক হচ্ছে এক প্রকার চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুই বাহুটা পরস্পর সমান থাকবে, এবং সাধারণত এই যে দেখো আয়তক্ষেত্র হবে যখন এরকম স্ট্রেটলি সোজা থাকবে, আর একটু যদি হেলায়া দাও তাহলে এটা হয়ে যাবে সামান্তরিক। আয়তক্ষেত্র সবসময় সোজা থাকে, আর একটু হেলায়া দিলে এটা হয়ে যাবে সামান্তরিক। তাহলে যেহেতু এই ফিগারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সোজা না, এটা একটু একটু হেলানো, রাইট? তার মানে এটা আমাদেরকে বলুক বা না বলুক, এটা একটা সামান্তরিক, এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যে প্রথম প্রশ্নটা করা হয়েছে, এই হচ্ছে আমাদের টোটাল উদ্দীপক। প্রথমে 2 মার্কসের জন্য আমাদের প্রথম প্রশ্নটা করা হয়েছে যে এই সামান্তরিকটার বলা হয়েছে কি বলতো, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো বাবা, এখানে কিছু জিনিস আছে তোমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। দেখো প্রথমেই দেখো আমাদের ABCD সামান্তরিক সম্পর্কে বলা হয়েছে পরিসীমা হচ্ছে 30 মিটার। এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে পরিসীমা জিনিসটা কি। মনে রাখবা, কোনো একটা জিনিসের 4টা বাহুর যোগফলকে সাধারণত পরিসীমা বলা হয়। আবার যদি কোনো তোমার কাছে চতুর্ভুজ দেওয়া থাকে, সেই চতুর্ভুজের 4টা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে দেখ বাবা, এই পুরা চতুর্ভুজটার ABCD, তারপর এই চতুর্ভুজটা যদি আমরা 4টা বাহু চিন্তা করি, তাহলে কি কি হবে বলো তো? AB প্লাস, তারপর দেখো কি হবে বলো, BC প্লাস, তারপর কি হবে বলো, CD প্লাস, তারপর সিডির পরে AD। তাহলে দেখতো বাবা, 4টা বাহু হচ্ছে এই 4টা, এই 4টার যোগফলকে আমরা পরিসীমা বলি, আর পরিসীমা দেওয়া আছে 30 মিটার। তাহলে আমরা এই 4টা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? 30 মিটার লিখতে পারি। ওকে, এখন দেখো আমরা সাধারণত যদি মান বসাই, তোমরা একটু বলো AB মানে কত ধরা হয়েছে বলো তো? 2x ধরা হয়েছে। তাহলে আমরা AB এর জায়গায় কি লিখতে পারি বলো তো? 2x ধরতে পারি। BC, এই BC এর জায়গায় কি ধরা হয়েছে বলো? x, তাহলে আমরা x লিখতে পারি। তারপর CD এর জায়গায় কি লেখা আছে বলো তো? 2x, তাহলে আমরা 2x লিখতে পারি। প্লাস আবার দেখো AD এর জায়গায় কি লেখা আছে? x, তাহলে আমরা x লিখতে পারি। ইকুয়াল টু কত বলো তো? 30। দেখো তোমরা একটু বুঝছো কিনা বলো? আমরা জাস্ট খালি বাহুর মানগুলা যেটা দেওয়া আছে উদ্দীপকে, সেই মানগুলো আমরা এখানে লিখে দিলাম, লিখে যোগ করে 30 পাইছি, 30 লিখে দিলাম। ওকে, এরপর দেখো তো সবাই একটু মনোযোগ দাও ভালো করে। আমরা এখানে দেখতেই পাচ্ছি x এর 4টা জিনিস আছে। আমাদের কাজ হচ্ছে এই 4টাকে আমরা একসাথ করে একটা মাত্র বানাইতে চাই। তাহলে দেখো 2x প্লাস x মানে 3x আর 2x। ফাস্ট হচ্ছে, বুঝতে পারতেছো না? জি স্যার, আইটু আসতে বলেন। ওকে চলো, দেখো রিভিশন ক্লাস তো একটু এই জন্য ফাস্ট বলা লাগে, কারণ অনেক কিছু পড়াইতে হবে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা না, আমরা একটু স্লোলি পড়াবো, প্রবলেম নাই। দেখো বাবা, এখানে স্যার বলছি যে 4টা বাহুর যোগফলটাকে পরিসীমা বলি। 4টা বাহুর কি কি দেওয়া আছে দেখো, 2x x 2x x, এই জন্য আমরা মানগুলাকে বসায় দিছি, তারপর আমরা এগুলাকে যোগ করে ইকুয়াল দিয়ে 30 লিখবো, তাই তো? তাহলে তোমরাই বলো, এখানে 2x আর x যোগ করলে 3x হয়, 3x আর 2x যোগ করলে কত হয়? 5x
5x আর x যোগ করলে কত হয় বলো তো 6x। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো, এই চারটাকে যোগ করে আমরা লিখতে পারি 6x ইকুয়াল টু 30, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি এখান থেকে x এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা xটা লিখলাম, এখানে 6টা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে। তাহলে 30 ভাগ কত বলো তো 6। তাহলে আমরা যদি 6 দিয়ে 30কে ভাগ করি রেজাল্ট কত পাই বলো তো 5 পাই। তার মানে দেখো আমরা এখান থেকে x এর মান কত পাইছি বলো তো 5 মিটার পাইছি, তাই না? এখন তোমরাই আমাকে একটু বলো তো, আমাদের সামান্তরিক যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই সামান্তরিকে দুই ধরনের বাহু আছে, একটা হচ্ছে এই ধরনের বাহু আর একটা হচ্ছে এই ধরনের বাহু। তোমরাই বলো তো এখানে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু তোমরা কোনটাকে মেজারমেন্ট করবা, তোমরা ইজিলি সেটা বুঝতে পারবা। দেখো বাবা, এটা 2x, এটা 2x, এটা x, তার মানে দেখো এইটার তুলনায় এটা হচ্ছে দ্বিগুণ। তাহলে ছোট কোনটা বলো তো, এইটা। তার মানে x ওয়ালা যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট, আর 2x যেগুলো আছে সেগুলো হচ্ছে বৃহত্তর, তাই তো? কারণ x আর 2x এর ভিতরে নিঃসন্দেহে তুমি পার্থক্যটা বুঝো। তাহলে যেহেতু আমরা বলছি ক্ষুদ্রতম বাহু বের করতে হবে, তাহলে তোমরা নিঃসন্দেহে এখানে লিখবা কি বলতো, ক্ষুদ্রতম বাহু ইকুয়াল টু কি বলতো x মিটার, তাই তো? আর তুমি এখান থেকে x এর রেজাল্ট কত পাইছো বলো 5 মিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্ষুদ্রতম বাহু হচ্ছে কয় মিটার বলো, 5 মিটার। দিস ইজ আনসার। শেষ, বুঝাইতে পারছি? হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষার সময় কি চিত্রটি আঁকতে হবে? তোমাদের পরীক্ষাতে 2 মার্কসের জন্য এই চিত্রটা আঁকতে হবে না, জাস্ট উদ্দীপক অনুসারে কাজ করলেই হবে, ঠিক আছে? চিত্র আঁকার দরকার নেই। ওকে ওকে স্যার। ওকে, এবার আমাকে একটু কনফার্ম করো, যে সবাই একসাথে কনফার্ম করো এই পর্যন্ত বুঝছো কিনা বলো। x ক্ষুদ্রতম বাহু বললে x এর মানটাই হচ্ছে আনসার, আর যদি বৃহত্তম বাহু বলতো তাহলে তোমরা কি করতা, 2x লিখতে, এই জায়গাটাতে 2x লিখতা, জাস্ট 2 × 5 লিখে 5 × 10 হইতো আনসার। সো আমাকে একটু সবাই কনফার্ম করো একসাথে যে এটা বুঝছো কিনা Yes, sir. বলো। Yes, sir. হ্যাঁ Yes, sir. ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন্স আছে এখানে? স্যার আমার বলো বলো। স্যার এই যে আপনি যে ম্যাথটা এখন করলেন 2x প্লাস x প্লাস, হ্যাঁ মানে 5টা যেভাবে পাইলেন x এর মান, হ্যাঁ, এখন পরীক্ষাতে কি মানে এই অঙ্কটা করে লিখবো নাকি জাস্ট এই যতটুকু লিখলেই হবে? কি যে এতটুকু? না না না, হ্যাঁ। এতটুকু লিখে তারপর এখানে আসতে হবে, কারণ পরিসীমা মানে 4টা বাহুর যোগফল না, তাহলে আমাদের এটার পরে এটা লিখতে হবে। আচ্ছা হ্যাঁ বলো। আমাদের পরীক্ষাতে সাজায় লিখতে হবে। হ্যাঁ ওই বলো বলো, কার কি কোশ্চেন্স আছে বলো। সাজায় দিলে ভালো হয়, সাজায় লিখতে। এই যে দেখো, সাজায়া বলতে হচ্ছে তোমরা এখান থেকে একটুক লিখবা, লেখার পরে একটুক লিখবা, শেষ, এটাই সাজানো। আর অঙ্ক তো মুখস্থ করা যায় না বাবা, অঙ্ক মুখস্থ করা যায় যায় না। সো দ্যাট পরিসীমা সূত্র দিয়েও করা যেত। হ্যাঁ, পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে করা যায়, তো আলটিমেটলি তুমি এখানে 6x পাইতা, কোনো অসুবিধা নেই, যার যেমনে মন চায়, ঠিক আছে? তো ইচ্ছা তোমাকে ওভাবেই ওপেন করে দিছে, যার যেমনে মন চায় অমনি। সাজানো যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে তুমি তো ওইটাই মুখস্থ করে যাবা, তোমার মাথাটা আর খুলবে না তো। তোমার কাজ হচ্ছে অঙ্কের বেসিকটা বোঝা, এরপর তুমি সুন্দর মতো তোমার নোট করে লিখে ফেলতে হবে। বাবা তোমরা ছোট ক্লাসে আসো তাই বললে যে তুমি গুছাইতে পারবা না, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার মাথাটা খাটায়া তুমি একটু গুছিয়ে লেখা ট্রাই করবা, এবং অবশ্যই ক্লাসটা তুমি যখন আরেকবার দেখবা, তুমি নোট করতে বসবা, তখন তোমার এই জিনিসটা আরেকবার রিভিশন হবে। সো এটাই কিন্তু আমাদের পড়ার টেকনিক বা পড়ালেখা করার স্টাইল। সো দ্যাট তোমাদের কাজ হচ্ছে একটুকরে বোঝা আর একটুক জায়গাটাকে বোঝা, এরপর তোমার কাজ হচ্ছে তুমি কিভাবে এটাকে সাজায় লিখবা, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। যেমন সামন এখন মাত্র বললো যে স্যার আমি চাইলে অন্য সূত্র দিয়েও এটা করতে পারতাম, 100% করতে পারতাম, দিন শেষে আমার আর তোমার কিন্তু রেজাল্টটা একই আসতো। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, তোমরা যেভাবেই করো কোনো অসুবিধা নাই, কিন্তু অঙ্কটা বোঝা হচ্ছে কথা, যে বুঝবা তার জন্য সবকিছুই ওকে, কোনো অসুবিধা নাই। চলো, বুঝছে যে কারো কোনো সমস্যা আছে কিনা সেই জায়গাটা আমাকে একটু জানাও, তাহলেই হবে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? আমি কি নেক্সট যাব? কথা বলে না, আমি কি নেক্সট যাব কি না, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বললো কি জানি, বলো। নেক্সট যাব? চলো, নেক্সট হচ্ছে ADF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। একেবারে এই অঙ্কের ভিতরে ঢুকে যাও বাবারা, তোরা যারা আসিস আমার সামনে,
একবারে অঙ্কটার ভিতরে ঢুকা যায়, কি হবে না হবে কেমনে লিখতে হবে এগুলো সব মাথার থেকে ঝাড়, বুঝার ট্রাই কর, একেবারে ভিতরে ঢুকা যায় যে আমি জিনিসটা বুঝতেছি, বাস দ্যাটস ইট, তাইলেই হবে। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। চলো আমরা নেক্সট অঙ্কটা একটু স্টার্ট করি। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে ADF এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র সবাই জানি, সেটা কি বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেই অনুসারে আমাদের কাজটা আগাইতে হবে। প্রথমেই দেখো, সবাই একটু বুঝার ট্রাই করো, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ADF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমরা একটু বলো তো বাবা, ADF টা কোথায় কোথায় আছে? দেখো ADF, তার মানে দেখ বাবা, এই যে জিনিসটা দেখতেছিস, এই যে ত্রিভুজটা, তোদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টার্গেট বা এই হচ্ছে আমাদের কোশ্চেনসটা, ADF এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা লিখে ফেলবো ADF, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই তো? ভূমি গুণন উচ্চতা, এটা আমরা সবাই জানি, আমরা জানি। চলো এরপর আমরা হাফের জায়গায় হাফ লিখলাম, ইন্টু লিখলাম ভূমি। দেখ বাবারা, এই যে ত্রিভুজটা তোরা দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজের ভূমি কোনটা বলো তো? AF, সবাই এটা জানি আমরা, ভূমি কোনটা হবে বলো? AF হবে। তাহলে আমরা এখানে ভূমির জায়গায় কি লিখতে পারি বলো তো? AF লিখতে পারি, ইন্টু উচ্চতা। দেখো বাবা, উচ্চতা, এই ত্রিভুজটা উচ্চতা কোনটাকে মিন করে বলো? এই যে দেখো DF, দেখছো এই খাড়া বাহুটাই হচ্ছে উচ্চতা, রাইট? আর এই শোয়ানো বাহুটাই হচ্ছে কি বলতো? ভূমি। তাহলে আমরা ভূমি যেখানে দেখতে পাচ্ছি সেখানে ডিরেক্ট লিখলাম AF, আর উচ্চতা যেটা সেটা হচ্ছে এইটা, এই উচ্চতার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে DF। তাহলে দেখো তো, DF লিখলাম আমরা উচ্চতার জায়গায়, আর AF লিখলাম হচ্ছে আমরা ভূমির জায়গায়। এখন আমাদেরকে বুঝতে হবে এই ত্রিভুজটার ভেতরে এক্স্যাক্টলি কি মিসিং আছে, এবং সেই অনুসারে আমাদের নেক্সট কাজ করা স্টার্ট করতে হবে। তোমরা একটু বলো আমাকে, এই জায়গাটার ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এইখানে কিন্তু DF-টা দেওয়া আছে, কয় মিটার দেওয়া আছে বলো তো? 4 মিটার। তার মানে উচ্চতা কয় মিটার দেওয়া আছে? 4 মিটার। তাহলে এই জিনিসটার মান কিন্তু দেওয়া আছে, বাট এই F-টা মানে অর্থাৎ যেটা ভূমি, এই জিনিসটার কোনো মান দেওয়া নাই। অর্থাৎ এখানে যে ভূমিটা আছে সেই ভূমিটার কোনো মান দেওয়া নাই, বাট উচ্চতার মান তো দেওয়া আছে 4 মিটার। তাহলে আমি উচ্চতার জায়গায় DF এর জায়গায় 4 মিটার লিখতে পারি, বাট আমাদের AF এর কোনো মান দেওয়া নাই। তাহলে আমাদের একটা প্রবলেম দাঁড়ায় গেছে, সেই প্রবলেমটা হচ্ছে AF এর কোনো মান নেই। তাহলে এখন আমাদেরকে ওইখান থেকে বের হয়ে এসে কি চিন্তা করতে হবে, যে আমি কিভাবে AF এর মান নির্ণয় করতে পারি, কারণ আমার এখানে AF এর মানটা নাই, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? তাহলে তোমরা লিখবা যে ত্রিভুজ ADF এর জন্য, দেখো এর ক্ষেত্রে, হ্যাঁ লিখতেই পারো, এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রটা কেউ একজন বলো তো আমাকে, কি আছে বলো পিথাগোরাসের সূত্রে, বলো? এক্স্যাক্টলি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রাইট? সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, বুঝা কোনটা অতিভুজ, কোনটা লম্বা, কোনটা ভূমি। তাহলে দেখতো সোনারা, এই যে একটা ত্রিভুজ তোরা দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজটার আমরা সবাই জানি AD-টা কি হবে বলো? অতিভুজ হবে। আর এটা কি হবে বলো? শোয়ানোটা ভূমি হবে। আর এই খাড়াটা কি হবে বলো তো? লম্ব হবে। এটা আমরা সবাই জানি। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কি বলো? অতিভুজ, এবং এই বাহুটা হচ্ছে কি বলতো? ভূমি, এবং এই বাহুটা হচ্ছে কি বলতো? লম্ব। তার মানে আমাদের পিথাগোরাস সাহেব কি বলছেন? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখতো বাবারা, আমরা লিখতে পারি না এখানে অতিভুজ মানে কি? AD। তাহলে দেখতে পারি না আমরা AD স্কয়ার ইকুয়াল টু কি বলো? AF স্কয়ার প্লাস কি বলতো? DF স্কয়ার। পারি কিনা লিখতে বলো? পারি কিনা একটু কনফার্ম করো দ্রুত। হ্যাঁ, ওকে, সবাই বুঝছি এই পর্যন্ত? সবাই এই পর্যন্ত বুঝছি? কনফার্ম করো। ওকে, এখন আমাকে একটু বল বাবা, তুই কিন্তু তোর উদ্দেশ্য থেকে হারিয়ে যাবি না। তোর উদ্দেশ্য হচ্ছে কার মান বাইর করতে হবে বল?
এএফ এর মানটা বের করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এএফ কোথায় আছে বলো তো, এইখানে আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এএফটাকে সিঙ্গেল করা, কেন আমি তো এএফ এর মান বের করতে চাই। তাহলে আমাদেরকে এএফটাকে আলাদা করতে হবে আর বাকিগুলোকে এক পাশে করতে হবে। তাহলে আমরা ডিএফ কে এই পাশে পাঠিয়ে দিব, কেন আমার এএফটা দরকার, এটাকে সিঙ্গেল রাখবো মানে একা রাখবো, আর ওর সাথে যা থাকবে সেটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে যেহেতু এটা প্লাস আছে ওই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে জিনিসটা বলো তো, এ ডি স্কোয়ার মাইনাস একটু ওই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে ডি এফ স্কোয়ার ইকুয়াল টু এ পাশে কি থাকবে বলতো, এ এফ স্কোয়ার। ওকে, তারপর আমরা ডিরেক্টলি এই পুরোটাকে এই পাশে লিখতে পারি আর এই পুরোটাকে ওই পাশে লিখতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা পুরোটাকে যদি এক্সচেঞ্জ করি তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ায় বলো তো, এ ডি স্কোয়ার মাইনাস কি বলো তো, ডি এফ স্কোয়ার। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে। তাহলে দেখো তো বাবা, এ এফ স্কোয়ার ইকুয়াল টু বলো এ ডি, সবাই একটু তাকাও তো, এ ডি কোনটা বলো, এটা না, আর এটার মান কি বলো এক্স। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স স্কোয়ার, কি লিখবো এক্স স্কোয়ার। ওকে, তারপর দেখো মাইনাস বলো বাবারা ডিএফ, ডিএফ তাকাও, ডিএফ কোনটা বলো, এটা না, এই ডিএফ এর মান কত বলো 4। তাহলে আমরা এখানে কি লিখবো 4 স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমাকে একটু বলো তো, একটু আগে আমরা সাধারণত দেখো একটু আগে এক্স এর মান কত পাইছি বলো, 5 পাইছিলাম, মনে আছে? ক নাম্বার প্রশ্নটাতে এক্স এর মান কত পাইছিলাম বলো 5। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কি লিখবো বলো তো, 5 স্কোয়ার মাইনাস কি বলো তো 4 স্কোয়ার। তাহলে দেখ বাবারা, এ এফ স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে কত বলো 25, 4 স্কোয়ার মানে কত বলো 16, তারপর 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9 হয়। ওকে, তারপর দেখো বলো 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 বলো, স্যার ওইখান দিয়ে আপনি কি লিখছেন কিছু বুঝি নাই। কোনটা বাবা? ওইখান দিয়ে সমকোণ এডিএফ এর ক্ষেত্রে তারপর ওটা কি লিখছেন? এটা এটা জি স্যার। পিথাগোরাস, পিথাগোরাস নাম শুনছস? না স্যার। হাই হাই কি কয়, ওই বলে পিথাগোরাসের নাম শুনে নাই। কিরে, পিথাগোরাস হচ্ছে তোমার দাদার নাম, দাদা চিনো? তোমার দাদার নাম কি? এত দাদার নাম কি বল? আরে কই গেল ওই? তোরা যদি বলিস এখন 2 দিন পরে বার্ষিক পরীক্ষা দিবি, তোরা পিথাগোরাসের নাম শুনস নাই, তো করে কি করা উচিত বলতো? তোরা কি পড়ছস এতদিন? এই কে প্রশ্ন করছস? কত ডরাইস না, বল ডরাইস না। হ্যাঁ স্যার আপনি পিথাগোরাসের নাম কেন শুনেন নাই স্যার এতদিন? আপনি কি প্রথম? এর আগে ক্লাস করিস নাই? হ্যাঁ, যাই হোক, পিথাগোরাস হচ্ছে একজন গণিতবিদ। এই পিথাগোরাস একটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে। এই পিথাগোরাস কি বলছে জানো, যে কোনো একটা ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তার মানে দেখ, আমাদের যে ত্রিভুজটা আছে দেখছিস, এই ত্রিভুজটার অতিভুজ কোনটা অলওয়েজ মনে রাখবে, অতিভুজ হচ্ছে এরকম এইটা, হ্যাঁ, আর লম্ব হচ্ছে এইটা, খাড়াটা হচ্ছে লম্ব আর শোয়ানোটা হচ্ছে ভূমি। আর এই বিজ্ঞানী কি বলছে, এই 3টা বাহুর যে নাম দিছো, অতিভুজ, লম্ব, ভূমি, বিজ্ঞানী বলছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই জন্য স্যার এখানে অতিভুজের জায়গায় কি লিখছি বলো তো, এই যে এ ডি লিখছি ইকুয়াল টু ভূমির জায়গায় কি লিখছি বলো এ এফ লিখছি, আর লম্বের জায়গায় কি লিখছি বলো ডি এফ লিখছি। এই হচ্ছে পিথাগোরাস এই লাইনটা আমাদেরকে লেখার জন্য অনুমতি দিছে। এই জন্য এই লাইনটা লেখার আগে আমি পিথাগোরাস শব্দটা লিখে নিছি, বুঝছো এবার? কে বাবা, বুঝছিস? জি স্যার। গুড। আর কারো কোনো কোশ্চেনস আছে এখানে? বল। নো স্যার। হ্যাঁ বল বল। আমি পিথাগোরাসের নাম 6 থেকে জানতাম, কিন্তু আমি ওই পিথাগোরাসের নাম পাইনি। আচ্ছা, পিথাগোরাস নামে তোমাদের একটা আছে, হ্যাঁ বলো। আর কি জানি কে প্রশ্ন করলো? ডিএফ স্কয়ারের জায়গায় 6 স্কয়ারের কেন ছিলেন ওই পাশে? এটা এই জায়গায় 6 স্কয়ার কোনটা বাবা, x স্কয়ার কেন দিছি df এর জায়গায়? হ্যাঁ 6 স্কয়ার যেটা, এটা হ্যাঁ এটা 6 না তো বাবা, এটা 4। এই যে df এর মান কত বলো, 4 না? এটা 4, বুঝছস? মাথাটা একটু লাগা গেছে। আমাদের ইংলিশে যেমন
5 লিখছেন, এটাকে আমাদের মানে ইংলিশ লিখতে হবে না, যেমন 5 এভাবে লিখতে হবে না আমাদের? ইচ্ছা তোমাদের, তোমাদের বইতে বাংলা দেওয়া আছে, তোমরা যদি ইংলিশে লেখো সবগুলো ইংলিশ লিখবা, আবার হচ্ছে তোমরা যদি বাংলা ইউজ করো সবগুলো তোমরা বাংলায় লিখবা। তবে আপার ক্লাস যেমন হচ্ছে 9, 10, তারপর ইন্টারমিডিয়েট, যত আপার ক্লাস আছে সবগুলো ক্লাসে কিন্তু এই অক্ষরগুলোকে ইংলিশে প্রকাশ করতে হয়, মাস্ট, ম্যান্ডেটরি এটা। বাট তোমরা যেহেতু এখনো ছোট ক্লাসে পড়ো সেহেতু তোমাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। বাট পয়েন্ট টু বি নোটেড, তুমি এক জায়গায় বাংলা ইংলিশ লিখছো, বাংলিশ লিখছো, এক জায়গায় ধরো 5 লিখছো, আরেক জায়গায় ইংলিশে 7 লিখছো, তাহলে কিন্তু পুরোটাই 0 মাইরা দিবে। যদি তুমি ইংলিশ ইউজ করো তাহলে পুরোটাই ইংলিশে ইউজ করবা, বাংলা ইউজ করলে পুরোটাই বাংলা ইউজ করবা। ঠিক আছে, চলো তোমরা এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা কি লিখছি বলো তো? AF স্কয়ার ইকুয়াল টু, বলো আমরা ভাষা আন্দোলন করলাম কিসের জন্য? যদি আমরা ইংলিশ লিখে খুব ভালো প্রশ্ন করছো স্যার। তাহলে আমরা ভাষা আন্দোলন করলাম কিসের জন্য? ঠিক আছে, আচ্ছা এবার তুই বলতো, তুই যে ফোনটা দিয়ে ক্লাস করতেছিস সেই ফোনে কেমনে অপারেট করতেছিস সবকিছু? বল ইংলিশে না বাংলায়? ইংলিশে। জাদু, তাহলে এবার তুমি বললো তো কেন এটা বাংলায় বানা, এটা ফোন আবিষ্কার কর, সবকিছু বাংলায় থাকবো। বাংলা করা যায় সেদিকে, কিন্তু আমি ইংলিশ বেশি পারি, বাংলাতে তাই হয়। এই ব্রিটিশরা আমগো মাথার ভিতরে এটা ঢুকাই দিছে, সবকিছু ইন্টারন্যাশনাল বানায় দিছে ইংলিশে। দ্যাটস ওয়াই আসলে ইংলিশের প্রয়োজনটা আছে। বাট যেহেতু আগে ভাষা, এজন্য আমি তোকে পড়াচ্ছি কিন্তু কিসে বলতো? বাংলায়, যেন তুই বুঝিস ভাষা মানেই হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। সো আমরা আসলে মনের ভাবটা প্রকাশ করব বাংলায়, কিন্তু ইন্টারন্যাশনালি যেহেতু আমাদের পড়ালেখার সীমাটা, জ্ঞানের সীমাটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, ইন্টারন্যাশনালি। পিথাগোরাস তো আর বাংলাদেশি বিজ্ঞানী না, তুমি এই ব্যক্তির কাজটা করতেছো। সো ওরা বিদেশি, ওরা ইংলিশে সবকিছু ট্রান্সলেট করছে, দ্যাটস আমাদের এখানে ইংলিশ ইউজটা করতে হবে, কোনো অপশন নাই আমাদের কাছে। যাই হোক, চলো ব্যাক টু দ্য ওয়ার্ক, আমরা আমাদের পড়ায় ফেরত আসি। তাহলে দেখতো বাবারা, AF স্কয়ার ইকুয়াল টু কত পাইছস বল? 9 পাইছস। ঠিক আছে, কিন্তু আমাদের শুধুমাত্র AF-টা দরকার, AF-টা দরকার। তাহলে আমরা এখান থেকে কি লিখবো বলো? AF ইকুয়াল টু √9, √9। কেন? আমরা সবাই জানি যদি স্কোয়ারটাকে বাদ দিতে হয় তাহলে আমাদের দুই পাশে বর্গমূল করতে হয়। তাহলে আমরা এটাকেও রুট করলাম, এটাকেও রুট করলাম। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা যদি রুট করি তাহলে দেখতে পাবো আমরা এখান থেকে √9 পাবো। আর √9 মানে কত হয় বলো? 3 হয়। সবাই এটা জানি, √9 মানে কত হয়? 3 হয়। তাহলে F, হ্যাঁ বলো। এটা কমন সেন্স, কেন জানবে না? ইয়েস, চলো না, অনেকেই তোমরা এই যে এখন কমন সেন্সে যে ইউজ তোমরা করতেছো, স্যার পিথাগোরাসের নাম শুনি নাই, পিথাগোরাস কই থেকে আসলো? সো এই জন্য আসলে সব ধরে ধরে বুঝাইতে হচ্ছে। আমি তো জানি না রে বাবা তো করে কেমনে ক্লাস করাইছে। সো আমি তোদের ক্লাসে আসছি মাত্র 2 দিন, আমি কি কইতে পারবো 2 দিনে তো করে পুরো সারা বছর কেমনে পড়াইছে? হ্যাঁ, তোরা সামনের ক্লাসগুলোতে আমারে পাবি রেগুলারলি, তখন তো আমি তোদেরকে বুঝতে পারবো তোরা আসলে কেমন। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে পড়াটা পড়া, আমরা এগুলো পড়াটা পড়ে ফেলি। তাহলে এফ এর মান কত আসছে বলো তো বাবা? 3 আসছে, রাইট? এফ এর মান কত আসছে? 3 আসছে, তাই তো? চলো, আমাদের এইটুকুই টার্গেট ছিল এফ এর মানটা নির্ণয় করা। আমরা এফ এর মানটা অলরেডি নির্ণয় করে ফেলছি এবং সেই মানটা কত আসছে? 3 আসছে। এবার চলো, এবার শুরু করি। আমাদেরকে ADF এর ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে তুমি কি লিখবা? ইকুয়াল টু, দেখো বাবা, হাফ লিখছো ইনটু লিখছো, এফ এর মান কত আসছে বলো? 3। তাহলে তুমি এখানে কত দিবা? 3 দিবা, ইনটু ডিএফ, এই ডিএফ এর মান কত আসছে বলো তো? 4। তুমি এখানে কত দিবা? 4 দিবা। দেখছো, আমি কিন্তু আমার অ্যাকর্ডিং টু দিস, অর্থাৎ আমার যা যা দরকার সেই অনুসারে আমি কিন্তু মানগুলা বের করে ফেলছি। তাহলে আমার এফ এর মান দরকার 3, আমি এফ এর মানটা এখানে লিখে ফেলছি। ডিএফ এর মান হচ্ছে 4 লিখে ফেলছি। এরপর তোমরা একটু দেখো তো, 2 দিয়ে যদি আমি 4 কে কাটি কত হয় বলো তো? 2 হয়। আর 3 দুগুণা কত হয় বলো তো? 6। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এই পর্যন্ত বুঝছো কে কে বলো? আমি বুঝতে পারছি। ওকে, তাহলে এবার বলতো আমরা কি নির্ণয় করতেছি বলতো? ক্ষেত্রফল না? ক্ষেত্রফল নির্ণয় করলে অবশ্যই তোমাকে এই জায়গাটাতে যাই আনসার করো, যাই তুমি বের করো, লিখতে হয় কি জানো? বর্গ একক। কি লিখতে হয়? বর্গ একক। কেন বর্গটা লিখতে হয়? কারণ ক্ষেত্রফল অলওয়েজ মনে রাখবা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন মানে কি বলো? আমরা সবাই ক্ষেত্রফল মানে কি জানি বলো তো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ জানি, তাই না? অলওয়েজ মনে রাখবা
যখন দুইটা জিনিসের গুণ আকারে লেখা হয়, যেমন একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ এই ক্ষেত্রফল এই ভদ্রলোকরে যদি বের করতে চাই তাহলে আমাদেরকে দৈর্ঘ্যও জানতে হবে, প্রস্থও জানতে হবে। যে জিনিসটা নির্ণয় করতে যে দুইটা জিনিস দরকার হয় সেটাকে আমরা বলি হচ্ছে 2 ডাইমেনশন। এই জন্য আমরা ক্ষেত্রফলকে সাধারণত কি বলি বলতো? 2D বলি। 2D মানে বুঝছিস তো? 2 ডাইমেনশন। আর দুইটা জিনিস যদি গুণ করা হয় তাহলে কিন্তু একটা স্কোয়ার আসে। যেমন স্যার যদি বলি এ আর এ গুণ করো তাহলে কি হয় এটা বলো তো? এ স্কোয়ার। যদি বলি বি আর বি গুণ করো তাহলে কি হয়? বি স্কোয়ার। এই যে স্কোয়ার কথাটা বলছি এটার বাংলা শব্দের অর্থ হচ্ছে বর্গ। আর ক্ষেত্রফল নির্ণয় করতে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ লাগে, অর্থাৎ দিস ইজ 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন মানে হচ্ছে সেখানে একটা স্কোয়ার আসবে, আর এই স্কোয়ারের বাংলাটা হচ্ছে বর্গ। এই জন্য আমরা এখানে রেজাল্টটা বের করার পরে একটা বর্গ শব্দটা অ্যাড করব, তারপর আমরা একক লিখে দিব, আনসার শেষ। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। বলো। আমাদেরকে ক্লাস 4 এ শেখানো হয়েছিল। হ্যাঁ, এটা তো আমাদেরকে ক্লাস 4 এ শেখানো হয়েছিল। ক্লাস 4 এ? তোরা পারিস না কেন বল? এই পর্যন্ত বুঝছিস কিনা আগে জানা। আমি পারি। গুড, অনেকেই পারে না। চলো এই বাবা কথা নাই কথা নাই, আমরা কি নেক্সট যাবো? এই এটা একটু আমি সবাইকে একটু টাইম দিলাম 2 মিনিট, এটা একটু তোল, সবাই তোল। আচ্ছা আজাইরা আউল ফাউল জিনিসগুলো একটু মুছে দিতে। কি বাবা কি বলো? কি রে তোরা এত চুরি চামারি করতেছিস কি লেগে কত? আমি তো বুঝাইতাছি, তো করে তুলতে তো কই নেই, তোরা বুঝতে যায় তুলতাছস, তুলতে যায় বুঝতেছস, বুঝলাম না কিছু। চল যাদের তোলা শেষ কোনো অসুবিধা নেই, তাহলে আমি মুছবো। আচ্ছা একটু দাঁড়াইতে বললো 1 মিনিট, চলো 1 মিনিটই দাঁড়াইলাম, এরপর আমরা নেক্সট প্রশ্নটাতে যাবো। দ্রুত তুলো। স্যার এই জন্যই তো যখন আপনি লিখতেছিলেন মানে বুঝাচ্ছিলেন তখনই বলতেছিলাম যে সাজায় লিখে। জি না, এত এত আইলসা হইলে হবে না। না স্যার সাজাই বলছে। সবাই মিটার থেকে সেন্টিমিটার জানো? 1 মিটার মানে কত সেন্টিমিটার বলো? 100 সেন্টিমিটার। গুড। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা বলো তো কেউ? স্যার সামান্তরিকের ক্ষেত্রফল গুড, ভেরি গুড। ভূমি গুণন উচ্চতা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা হয় না কেন? আবার বলো। মানে সমান্তরিকের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা হয় না কেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা হয় না কেন এটা বলতেছো? শুনো, সামান্তরিকের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণন প্রস্থই বলে, কিন্তু সাধারণত সামান্তরিকটা দেখো ঢালনামাতে খেয়াল করো, এই যে ব্যাপারটা বুঝে ট্রাই করো। আমাদের এই যে এরকম যদি স্ট্রেটলি থাকে এটা হচ্ছে কি বলতো? আয়তক্ষেত্র, তাই না? যদি একটু হেলানো থাকে তাহলে এটার যে অ্যাঙ্গেল তৈরি হয়, আয়তক্ষেত্রের অ্যাঙ্গেল আর সামান্তরিকের অ্যাঙ্গেল কি সেম থাকে বলো? না, সেম থাকে না, রাইট? তার মানে এখানে কোণের কারণে একটা চেঞ্জ আসে। আমি যদিও ডিটেলসটা বলতেছি না তোমাকে, বাট কোণের কারণে একটা চেঞ্জ আসে। তাহলে আমি যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি বলি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমি এই দুইটা সূত্র এক যদি বলি তাহলে আসলে জিনিসটাও তো আমি এক মিন করতেছি, রাইট? আয়তক্ষেত্র আর সামান্তরিক সূত্র এক হওয়া মানে কি বলো? জিনিসটাও তো এক, কিন্তু আয়তক্ষেত্র আর সামান্তরিক কি আসলেই এক? আসলেই তো এক না। পার্থক্য কোথায় আছে বলো তো? কোণে। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি আর সামান্তরিকটা একটু হেলানো থাকে, এবং সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলো ডিফারেন্ট হয়। দ্যাটস ওয়াই আমি সাধারণত একই সূত্র দুই জায়গায় ইউজ করতে পারতেছি না। বাট আমাদের ফাদার্স ল, অর্থাৎ একেবারে সূত্রের মূল ফাদার হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তখন সামান্তরিকের ক্ষেত্রে এই প্রস্থটাই চেঞ্জ হইয়া কি আকারে আসে বলতো?
ভূমি আকারে আসে, উচ্চতা আকারে আসে, উচ্চতা আকারে আসে। আর এটার জন্য আমাদের এখানে একটা কোণের ব্যাপার আছে। সো আমি জানি না তোমাদের ক্লাস 7 এর ক্ষেত্রে এই জিনিসটা দেখানো উচিত হবে কি হবে না, বাট আপাতত আমরা যেহেতু ম্যাথে আছি সেই জিনিসটা দেখাচ্ছি না। বাট এখানে একটা লজিক আছে, একটা ম্যাথ আছে, সেটা অ্যাঙ্গেলের কারণে। যদি তুমি এক কথায় প্রশ্ন করছো আমাকে যেহেতু যে স্যার কেন আমরা লিখতে পারি না, তখন তোমার এটার আনসার হচ্ছে স্যার কোণের কারণে লিখতে পারি না। কেন? আয়তক্ষেত্রের কোণ হচ্ছে একরকম এবং 4টা কোণই সমান, আর সামান্তরিকের যেহেতু হেলানো থাকে তার মানে কোণগুলো সমান হয় না, অর্থাৎ কোণগুলোর ক্ষেত্রে 90 ডিগ্রি হয় না। দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা হচ্ছে কি বলতো, আমরা সাধারণত সেটাকে অন্যভাবে উচ্চতা দিয়ে প্রকাশ করি। এটার বড় রিজনই হচ্ছে কোণ। চলো এবার তুমি বুঝে পাইছো আনসার কি হবে? কোণ, 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 কোণের কারণে। আনসার হচ্ছে কোণের কারণে। চলো এবার আমাদের প্রশ্নটা হচ্ছে কি, বিসিডিএফ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বিসিডিএফ কই? বিসিডিএফ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে ত্রিভুজ এডিএফ এর ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি দেখতে আগে না ওটা লাগতে শেষে? এটা হুম। এটা তুমি যদি শুরুতে এইভাবে রাখো, শুরুতেও করতে পারো। তুমি যদি এটা শেষে কারো, শেষেও করতে পারো। তোমরা অঙ্ক মুখস্থ করো না বাবা, এজন্য আমি তোকে গাইডের স্টাইলে করাচ্ছি না। তোর যেমনি ইচ্ছে তুই অমনে কর, তুই বুঝলেই হবে, বুঝলেই হবে। শুরুতেও করতে পারিস, শেষেও করতে পারিস, ঠিক আছে? তুমি যদি শুরুতে করো তাহলে লিখবা যে এএফ এর মান নির্ণয়ের জন্য, তারপর তুমি এই যে এভাবে কইরা তারপর জাস্ট এখানে মান বসাই দিলেই হবে। আর অনেকেই এটা একটুক করবে, করার পরে একটুক নিয়ে পরে শেষে কাজ করবে। একই কথা, ইচ্ছা। তোমার কোথাও কোনো ভুল নাই, ঠিক আছে? অঙ্কে মুখস্থ করা যাবে না। আমি বারবার একটা জিনিসই বলতেছি, অঙ্ক মুখস্থ করা যাবে না, কোনো প্যাটার্নে আটকানো যাবে না যে তৈত স্যার এভাবে দেখাই দিছে তার মানে তৈত স্যারের অঙ্কটাই এভাবেই করতে হবে, তা না। তৈত স্যার তোকে অঙ্ক মুখস্থ করাইতে আসে না, শিখাইতে আসছে, বুঝাইতে আসছে। তৈত স্যার বুঝাই দিবে, চলে যাবে, এরপর তোর কাজ হচ্ছে তুই এটাকে কেমনে করবি, এটা তোর ইচ্ছা। সো সেক্ষেত্রে অঙ্কটা বুঝার দিকে ফোকাস করো। তুমি তো ক্ষেত্রফল নির্ণয় করা শিখছো, এরপর এটারে তুমি আগায় লিখবা না নিচে লিখবা, কোনোটাতে কোনো ভুল নাই, 4 মার্কস পাবা, কোনো অসুবিধা নেই, তুই যেমনে কর, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চল এখন আমরা একটু ফোকাস করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা। আমি বিশ্বাস রাখি এখানেই মনে হয় সবাই আটকাইছো। তোকে আগে পুরো বিষয়টা অবজারভেশন করতে হবে যে আমাকে আসলে এখন কি করতে হবে। সবাই একটু মনোযোগ দাও ভালো করে। আমাকে বলছে বিসিডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং তাও সেটা বর্গ সেন্টিমিটারে নির্ণয় করতে হবে। তো তুমি একটু চিন্তা করো তো, বিসিডিএফ তুমি দেখতেই পাচ্ছ, বিসিডিএফ, খেয়াল করো ভালো করে, এই বিসিডিএফ এর যে ক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি বলি তোমাদেরকে, দেখতে পাবো আমি একটা ফিগার আঁকলাম আগে। এই হচ্ছে ধরো আমার কাছে একটা ফিগার আছে, বুঝিস ভালো করে। তারপর আমি কি করলাম, এই ফিগারের এই অংশটা দেখো, এই অংশটা কি একটা ত্রিভুজ না? এটা একটা কি বলতো? ত্রিভুজ। আর এটা একটা কি বলতো? চতুর্ভুজ, তাই না? আর এই পুরোটা কি বলতো? এই পুরোটা কি? সামান্তরিক, রাইট? তো স্যার এখানে কি লিখতে পারি বলতো? যে এভাবে লিখতে পারি না, দেখো তো, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো? কি লিখতে পারি বলো? ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস কি বলতো? চতুর্ভুজের ক্ষেত্রফল। কেন এটা পারি বলতো? কারণ দেখো বাবা, এই পুরোটা হচ্ছে একটা সামান্তরিক, আমি এটাকে ভেঙে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইটার নাম যেহেতু ত্রিভুজ, আমি লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজের ক্ষেত্রফল। পারি কিনা বলো? কোনো অসুবিধা আছে একটু লিখতে? কেন? কারণ হচ্ছে ধরো আমার কাছে 5টা আম আছে, আমি সেই 5টা আম 2 জনের মধ্যে ভাগ করে দিলাম, একজনের দিলাম 3টা, একজনের দিলাম 2টা। তাহলে আমি লিখতেই পারি টোটাল আম ইকুয়াল টু কি বলো? আমার আম প্লাস ওর আম। তাহলেই তো আমি যোগ করলে টোটালটা পাবো। তাহলে আমি যদি বলি টোটালটা হচ্ছে সামান্তরিক, তাহলে আমি কি লিখতে পারি বলো? সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটাকে আমি 2টা অংশে ভাগ করছি, একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে আমি লিখতেই পারি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা বলতো বাবা। স্যার, হ্যাঁ বলো বলো বলো। স্যার মানে এটা কি নোট করব এখন যে লিখলেন? না না, আগে বুঝো বাবা, তোমরা যখন বুঝবা তখন নোট করার প্রয়োজন নেই। স্যার যখন টাইম দিব যে এবার তুলো, তাহলে তখন একটু তুইলো, কারণ এখানে বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বাবা তুই কত হাজার অঙ্ক করবি বল, তুই যখন বুঝতে পারবি তখন তুই যে কোনো অঙ্ক করতে পারবি। বুঝাতে সমস্যা, সেই জন্য বুঝ আগে। হ্যাঁ বলো। আমি তো সকালে দিস না, এই করিস ওটা তো, কে কিছু বললা? আমি করিস বাবা কিছু বলতেছো আমাকে? মনে করো আমি কিছু করলাম না। এই কে
স্যার জুনাইদকে মিউট করেন। না ও মিউট হয়ে গেছে ওকে চলো চলো চলো, আমরা আর বাকিরা কেউ ডিস্টার্ব না করি ক্লাসের ভিতরে, ঠিক আছে? সকালে কি খাইছিস না খাইছিস এটা তোরা বেটা পরে করিস, আগে ক্লাসের দিকে মনোযোগ দে। দেখ এখন দেখ তো আমরা লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা এনি হাউ বা তোমাকে যদি বলা হয় চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে, তাহলে তুমি তো লিখতেই পারো। কি লিখতে পারো বলো তো? যে আমরা এখান থেকে ধর চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, ধরো এইটা আমরা বের করতে চাই, তাহলে আমরা এইটাকে এই পাশে রাখবো আর এই জিনিসটাকে আমরা এই পাশে চাইলেই পাঠিয়ে দিতে পারি। আর যেহেতু এটা প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে বলো? মাইনাস। তাহলে স্যাররা লিখতে পারেন এরকম, দেখো তো বাবা, সামান্তরিকের, খেয়াল করো, লিখতে পারি না সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো বুঝো ভালো করে, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজটা এই পাশে আসছে, তাহলে কি হবে? মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো? চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো আমি চাইলেই কিন্তু এমন কাজ করতেই পারি। তাহলে দেখতো বাবা আমি চাইলে এটা করতে পারি কিনা বলো? সামান্তরিকের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, হ্যাঁ বলো। সামান্তরিক সমান ত্রিভুজ প্লাস চতুর্ভুজ, এই লেখাটাকে লিখতে হবে। কোটা এটা? না না, এটা তোমাকে বুঝাচ্ছি বাবা, বুঝাচ্ছি, বেসিকটা বুঝাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু বেসিকটা বুঝে ট্রাই করো, এরপর কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা আমরা একটু পরে টের পাওয়া যাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা জাস্ট একটু বুঝো তাইলেই হবে, ঠিক আছে? চলো এখন দেখো বাবারা ভালো মতো খেয়াল করো, তুমি জাস্ট কি বলছো, আমি জাস্ট কি বলছি বলো তো? যে আমার এই পুরোটা হচ্ছে একটা সামান্তরিক, স্যার যদি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ত্রিভুজ একটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে আমি লিখতেই পারি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজের ক্ষেত্রফল, রাইট? আর স্যার বলছি কি বলো, যদি আমি এখান থেকে চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ায় বলো? চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা এত কথা কাহিনী কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবা। এবার দেখো তো আমাদের প্রশ্নটা আমাদেরকে কি বলছে বলো তো? এই আগে বলতো এই পুরোটা কি বল? এ বি সি ডি, পুরোটা কি বল? একটা কি বলো? এ বি সি ডি পুরোটা কি বলো? সামান্তরিক। ভেরি গুড। আর এটারে কয় ভাগে ভাগ করছি বল? দুই ভাগে। ত্রিভুজ আরেকটা কি বল? চতুর্ভুজ। ত্রিভুজটার নাম কি বল? এ ডি এফ। আর চতুর্ভুজটার নাম কি বল? বি সি ডি এফ। শিওর? তাহলে আমরা কি বলতে পারি বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকটা কি বল? এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো বাবা? ত্রিভুজটা। তাহলে কি লিখতে পারি? এ ডি এফ এর কি বলো? ক্ষেত্রফল যোগ পরটা কি বল? চতুর্ভুজ না? সিবিএফডি। হ্যাঁ, সিবি বা বিসিডিএফ। এই এটা বুঝছস কিনা আগে জানা, সবাই জানা এটা বুঝছস কিনা? আরে বেটা কেমন লাগতেছে মানে? আগে বুঝছস কিনা আগে এটা কো, একটু বুঝছস কিনা এরপরে যা। ওকে চল নেক্সট শুরু করি। এখন আমগরে বলছে কি জানোস? এই যে এইটুকের ক্ষেত্রফল বের করতে, তাই না? প্রশ্নটা দেখ সবাই, দেখ এইটুকের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই তো? তাহলে আমরা এইটুকের সাথে কি দেখতে পাচ্ছি বল? এডিএফ এর ক্ষেত্রফলটা আছে, তাহলে ওটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি না বলতো এটা বিসিডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি বল? এ বি সি ডি এর ক্ষেত্রফল মাইনাস কি বল? এডিএফ এর ক্ষেত্রফল। দেখো তো এবার বুঝছো কিনা? মাথা কাটাও, একবারে সব রেডিমেড খুঁজতে যাও না, মাথা কাটাও একটু। বুঝছো তো? এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা? আমি টুকরে রাখছি এক পাশে, আর এটার সাথে যেটা আছে সেটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিছি। ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? এটা প্লাস আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এজন্য মাইনাস এডিএফ এর ক্ষেত্রফল হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতেছো? একটু কোনো অসুবিধা আছে একটু বুঝতে? আচ্ছা তাহলে এবার আমাকে একটু বলতো, আমার এখানে দুইটা কাজ করে। হ্যাঁ বলো স্যার, আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ দেখো তো এখানে কি লিখছি বলো তো? এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলো? এডিএফ এর ক্ষেত্রফল প্লাস কি বলো?
বিসি ডিএফ এর ক্ষেত্রফল। স্যার বলছে আমাদের প্রশ্নে বলছে বিসি ডিএফ এর ক্ষেত্রফলটা বের করতে, তাহলে আমরা বিসি ডিএফ এর ক্ষেত্রফলটাকে এই পাশে রাখছি আর এটাকে ওই পাশে নিয়ে গেছি। এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো? মাইনাস। বুঝছো কিনা? জি স্যার। ওকে, চলো এবার আমার কাজ হচ্ছে কি বলতো, আমাকে এ বি সি ডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আর ডিএফ এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় আমাকে আগে বুঝতে হবে এ বি সি ডি এটা আসলে কি। তাহলে আমরা জানি এ বি সি ডি এটা আসলে কি বলো? সামান্তরিক। Yes, sir. তাহলে বলো তো বাবা এ বি সি ডি একটি কি বলো তো? Samantoid. সামান্তরিক। সামান্তরিক। সুতরাং এর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা বলো? ভূমি গুণন উচ্চতা। তাহলে বলতো এ বি সি ডি সামান্তরিকটার ভূমি কোনটা বলো? এ বি। AB. উচ্চতা কোনটা বলতো? ডিএফ। ডিএফ। হ্যাঁ বলো, একটু বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা এবার আমাকে একটু বলতো এক্স এর মান ভুলে গেছিস কে? বল এক্স এর মান কত ছিল? স্যার 5। 5 এক্স এর মান কত ছিল? 5। গুড। এবার বলো এ বি, এই এ বিটা কি দেওয়া হেরা? 2x দেওয়া না? তাহলে আমরা 2 ইনটু কত লিখবো বলো? 5 মানে কত বলো? 10 মিটার। বুঝছিস? আচ্ছা এখন আমাকে একটু বলো তো 5 দুগুণা কত হইছে? 10। তাহলে আমরা এ বির জায়গায় কত লিখবো বলো তো? 10 ইনটু বল বাবারা ডিএফ কত? কত? 4। তাহলে ডিএফ এর জায়গায় কত লিখবো বলো তো? 4 লিখবো। আচ্ছা এবার দেখ 4 10 কত? 40। আর যেহেতু ক্ষেত্রফল বের করতেছো বর্গ লিখবো, তাই তো? আর এটাও মিটার, এটাও মিটার, তার মানে আমরা কি লিখবো? বর্গ মিটার। ওকে, তোরা একটু বুঝছিস? আচ্ছা এবার বল আমার এ বি সি ডির পরে কি দরকার? এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল দরকার। বলো তো এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে কত পাইছো বলো? কত পাইছো? এডিএফ এর ক্ষেত্রফল তো ক্ষতেই করছো, কত পাইছো বলো? 6 বর্গ মিটার পাইছো না? 6। তাহলে আমরা লিখতে পারি এ ডি এফ খ থেকে পাই, এভাবে লিখবা খ হতে পাই এডিএফ এর ক্ষেত্রফল কত বলো? 6 বর্গ মিটার। একক বলতে আমরা এখানে মিটারকেই বুঝাচ্ছি, কেন ওইটা তো আমরা মিটার দিয়েই করছি, তাই না? স্যার ওকে, এই আমি কি নেক্সট আগাবো? Yes, sir. আচ্ছা তোল ওই ক্লাসরুমে কি সমস্যা চলতেছে? একটু পানি দাও তো আমাকে। হুম স্যার তোলা শেষ। ওকে চলো এবার নেক্সট দেখো, যাদের তোলা শেষ তাদের অঙ্ক শেষ। কেন অঙ্ক শেষ সবাই একটু বুঝবা, একটু পরে বুঝবা। দেখো তাহলে ইকুয়াল, দেখো আমরা এখানে একটু আসি, সবাই একটু মনোযোগ দাও। আমাদেরকে বিসিডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা কি লিখবো? বিসিডিএফ এর দেখো বাবা ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলো? আমরা বলছিলাম কি বলো? এবিসিডি এর ক্ষেত্রফল মাইনাস এডিএফ এর ক্ষেত্রফল, তাই না? এবিসিডি দেখো এবিসিডি এর ক্ষেত্রফল কি বলো? 40 বর্গ মিটার, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 40 বর্গ মিটার, 40 বর্গ মিটার মাইনাস তারপর কি দিব বলো? এডিএফ এর ক্ষেত্রফল। এডিএফ এর ক্ষেত্রফল কত পাইছি বলো?
6 বর্গ মিটার। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? 6 বর্গ মিটার। সবাই একটু বুঝছে কি লিখবো বলো? 6 বর্গ মিটার। এখন আমাকে একটু বলতো বাবা, এই যে BCDF এর ক্ষেত্রফল ইকুয়াল টু 40 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 34। তাহলে 34 কি পাইলাম বলো তো? বর্গ মিটার। সবাই একটু বুঝছো কিনা বলো? জি স্যার। স্যার বলছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু বুঝছো কিনা আগে বলো। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। এখন সবাই একটু প্রশ্ন কর, সবাই প্রশ্ন কর কি লেখা আছে বলো? কত বর্গ সেন্টিমিটার? কত বর্গ সেন্টিমিটার, তাই তো? তার মানে দেখো আমাদের এখানে যেটা করতে হবে, সবাই একটু মনোযোগ দাও, ভালো করে খেয়াল করো। অলওয়েজ 1 মিটারকে যদি তুমি সেন্টিমিটারে নাও, তাহলে তুমি 100 দিয়ে কি করো বলো তো? গুণ করো, রাইট? কত দিয়ে গুণ করো বলো? 100 দিয়ে গুণ করো। অলওয়েজ মনে রাখবা, তুমি যখন বর্গ মিটার, বর্গ মানে কয়টা? এই বর্গ মানে কয়টা? 2টা। তুমি যদি 2টা বা বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে যাও, তাহলে তোমাকে 2 বার 100 দিয়ে গুণ করতে হবে। অলওয়েজ মনে রাখবি, শুধু মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে আমরা একবার গুণ করলেই হয়। আর আমরা যদি বর্গ মিটার মানে 2টা মিটার থেকে 2টা সেন্টিমিটারে যাইতে চাই, তাহলে 100 দিয়ে কয়বার গুণ করব? 2 বার। তাহলে আমরা ইনটু কি লিখবো বলো? 100। আবার ইনটু দিয়ে কি লিখবো বলো? 100। তাহলেই আমাদের বর্গ মিটারটা হয়ে গেছে বর্গ কি বলো? সেন্টিমিটার। অলওয়েজ মনে রাখবি, মনে থাকবে স্যার কি বলছি বলতো বাবা? যদি শুধুমাত্র বর্গ, দেখো শুধুমাত্র মিটারকে সেন্টিমিটারে নিতা, তাহলে 100 দিয়ে একবার গুণ করতা। যেহেতু এখানে বর্গ কথাটা আছে, তার মানে 2 বার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই মিটার থেকে সেন্টিমিটারে চলে যাবে। এবার দেখো সেন্টিমিটার চলে আসছে। তাহলে এবার এটার গুণটা কেমনে করবি দেখ, ভালো করে খেয়াল কর। দেখো 34 একে 34, 34 একে 34, তার মানে এই 3টাকে গুণ করলে কত হয় বলো? 34 হয়। তারপর দেখ শূন্য কয়টা এখানে বল? 4টা। তুই জাস্ট 4টা শূন্য মাইরা দিবি এই জায়গায়, ঠিক আছে? হয়ে গেছে বর্গ সেন্টিমিটার। আনসার শেষ। দেখতে এবার বুঝছস কিনা, কারো কোনো কোশ্চেন্স আছে কিনা জানাও। ইয়েস স্যার। ক্লিয়ার স্যার। নো স্যার। যদি একজন ব্যক্তিও থাকো এখানে, স্যার আবার বুঝাবো। সো আমাকে একটু কনফার্ম করো এভরিবডি যে এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা। স্যার একটু যদি জুম আউট করে দেই। হ্যাঁ, ওকে, একটু স্ক্রিনশট মারো, এটা তোমরা বুঝবা। হ্যাঁ বলো। আমাদের যদি একটা অঙ্ক করতে 1 ঘন্টা লাগে, তাহলে আমরা রিভিশন শেষ করবো কখন? এই দুনিয়ার মধ্যে নাকি আখেরাতে নাকি? তুই আগে দুনিয়াতে যেটুক পারাস ওটুক শেষ কর, ঠিক আছে? এরপর আখেরাতে বাকি অংশটা হবে, ঠিক আছে? কারণ একটা অঙ্ক বুঝার মাধ্যমেই তুমি অনেকগুলো অঙ্ক পারবা বাবা। এজন্য এটা একটু আস্তে আস্তে করানো হচ্ছে। দেখো তোমরা নাম দিছো রিভিশন ক্লাস, আমাকেও নাম দেওয়া হয়েছে রিভিশন ক্লাস, কিন্তু কি ঘোড়ার ডিমের রিভিশন সেটা আমি নিজেও জানি না। কারণ ঢুকেই দেখি যে এটা পারে না, এটা পারে না, ওইটা পারে না। রিভিশন ক্লাস কি এমন হয়? আমি গত ক্লাসে রিভিশন ক্লাসে ঢুকছি, সবাই বলছো এটা করাই নাই কোনোদিন, আপনি প্রথম থেকে বেসিক থেকে করান। তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে যে আসলে তোমরা যেটা দিচ্ছ আমাকে, সেটাই আমার করানো হচ্ছে। আমাকে যা বলা হচ্ছে তাই আমি করতেছি। সো আমি এই যে এখানে একটা রোবট হিসেবে কাজ করতেছি। আমার কথা কি বুঝছিস? আমার রিমোট কন্ট্রোল আরেকজনের কাছে। সো ওরা আমাকে যা বলতেছে তাই করা হচ্ছে। সো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে আসলেই কি এটা রিভিশন ক্লাস নাকি এটা বেসিক থেকে। যেমন 27 নম্বর অঙ্কটা তোমরা কেউই পারো না, তাহলে আমাকে এই জিনিসটা আসলে বুঝাই দিতে হবে একেবারে স্টেপ বাই স্টেপ ধরে ধরে। আর এটার জন্য যদি আমার 4 ঘন্টায় একটা অঙ্ক হয়, তাহলে 4 ঘন্টায় একটা অঙ্ক হবে। 4 ঘন্টায় 40টা অধ্যায় পড়ে একটাও কমন না ফালানোর চেয়ে একটা ভালো মতো বুঝে একটাই কমন ফালানো হচ্ছে সবচেয়ে অধিক উত্তম কাজ। এই জন্য তোমাকে টাইমিং এর দিকে খেয়াল রাখা যাবে না, কারণ এটা হয়তো তুমি পারো, বাকি অনেকেই পারে না। দ্যাটস আমি সবার থেকে কনফার্মেশন নিচ্ছি এটা সবাই পারছো কিনা, সবাই পারো কিনা। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। সবাই একটু বুঝছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, একটা কাজ করা যায়, আমরা এমন একটা অঙ্ক নিতে পারি যেখানে সমস্ত অঙ্কগুলার মানে বেসিকটা আছে। এমন অঙ্ক যদি আমরা বুঝাই, তাহলে অন্যগুলাও বোঝানো হয়ে যাবে।
হ্যাঁ, যেমন অঙ্ক নিলে বেশি ভালো। যেমন এই একটা অঙ্ক তুমি কি কি শিখছো বলো? ত্রিভুজের ক্ষেত্রফল শিখছো, এই একটা অঙ্কে চতুর্ভুজের ক্ষেত্রফল শিখছো, এই একটা অঙ্কে সামান্তরিকের ক্ষেত্রফল শিখছো, এই একটা অঙ্কে কিভাবে একটা টোটাল জিনিস থেকে তিনটা ক্ষেত্রফল থেকে একটা ক্ষেত্রফল নিয়ে আসে সেটা তোমরা শিখছো। তাহলে এই একটা অঙ্কের ভিতরে কথা বলা হয়েছে সামান্তরিক নিয়ে, ত্রিভুজ নিয়ে, চতুর্ভুজ দিয়ে। সো এই একটা অঙ্ক করলেই সাধারণত আমাদের আসতেছে, আমি 9.3 এর 19 নম্বর অঙ্কে আমি আসবো, অসুবিধা নাই। সো এই একটা অঙ্ক দিয়েই তো তুমি তিনটা জিনিস শিখতে পারলা বাবা। সো এই টাইপের অঙ্কই তো এটা। আমাদের এরকম অঙ্কই নেওয়া উচিত যেগুলাতে অনেকগুলা শেখানো হবে একটা অঙ্কে মাত্র। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম অঙ্কই তো আমাদের হচ্ছে। স্যার আমাদের সম্পাদ্য 4-5-6 করাবেন না? পরে আস্তে আস্তে বাবা একটা একটা করে যাই। এখন আমরা পরিমাপ অধ্যায়ে আছি, তোমরা বলছো পরিমাপ অধ্যায়ের 27 নাম্বারটা, আরেকটা হচ্ছে 26 নাম্বারটা, আরেকটা হচ্ছে 25 নাম্বারটা। তাহলে 27 নাম্বারটা আমরা অলরেডি ডান করছি, যেটা সবার জন্য প্রবলেম সলভ হয়ে যায় আশা রাখি। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে 26 নাম্বার অঙ্কে। ঠিক আছে, চলো 26 নাম্বারটা আমরা দ্রুত করব এবং 26 নাম্বারটা আমরা ম্যাক্সিমামই পারি। সো এটা শুধুমাত্র একটু রিভিশন দিব আমরা। নেক্সট চলো শুরু করি 26 নাম্বারটা। ওকে, দেখো সবার সামনে বই আছে? সবার সামনে বই আছে? Yes, sir. স্যার ওকে, তাহলে 26 নাম্বারের প্রশ্নটা একটু পড়ি। আর বোর্ডে লেখার দরকার আছে? না স্যার। ওকে চলো, কি লেখা আছে দেখো। একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি হচ্ছে 40 মিটার এবং উচ্চতা হচ্ছে 30 মিটার। 30 মিটার, তারপরে তুমি শিওর একটা সামান্তরিক নিয়ে আমাদের এই কোশ্চেনটা। আমরা জানি সামান্তরিকটা কিভাবে আঁকতে হয়। আমরা প্রথমে এরকম একটা ফিগার ড্র করব, তারপরে এই সামান্তরিকের আমরা নাম দিয়ে দিব এ বি সি ডি। তোমরাই বলো তো এখানে ভূমি কোনটা, বলো। এ বি, রাইট। আমরা যদি এখান থেকে এরকম একটা লম্ব টানি, তাহলে উচ্চতা কোনটা বলতো বাবা? ডিএফ। এখন আমাদেরকে বলা হয়েছে সামান্তরিকটার ভূমি হচ্ছে 40 মিটার, তার মানে এখান থেকে এই পর্যন্ত এতটুকু কয় মিটার দেওয়া বলো তো? 40 মিটার দেওয়া। এরপর আমাদেরকে বলছে উচ্চতা হচ্ছে 30 মিটার, তার মানে এখান থেকে এই পর্যন্ত এতটুকু কি দিছে বলতো? উচ্চতা। আর এটা হচ্ছে কয় মিটার বলতো? 30 মিটার। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা বলো বাবা? স্যার হ্যাঁ বলো। স্যার ইয়েস স্যার। ওকে, এই যে কাজটা করছি না, এটাই তোদের ক নাম্বারের আনসার শেষ। ক নাম্বার প্রশ্নটা কি বলছে বলো তো? চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা দাও। তার মানে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা যেহেতু ম্যাথের অন্তর্ভুক্ত না, এটা আমরা সবাই জানি। সো আমরা এই বিষয় নিয়ে আলোচনা না করি। পরের প্রশ্নটা বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কে পারবি না এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে 4 মার্কসের জন্য? আমরা কি জানি বলো? আমরা লিখবো, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, বলো। এই বল, সবাই বল, সামান্তরিক ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ভূমি গুণন, তারপর লেখার পরে কি লিখবি নিচে? ভূমি কি লিখবি? এবি, আর উচ্চতা জায়গায় কি লিখবি? ডিএফ, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে পরে কি লিখবি বলতো? কি হবে বলো? ভূমির জায়গায় 40 লিখবা, উচ্চতা জায়গায় কত লিখবা বলো? 30। দেখছো, হয়ে গেছে আরেকটা অঙ্ক। না বুঝোই না এখনো? হ্যাঁ, তারপর বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা উদ্দীপকে দিছে, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের কি বলো? ক্ষেত্রফলের সমান। তাহলে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, তোমরা যখন বাবা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতা, তখন 40 আর 30 গুণ করতা। 40 আর 30 গুণ করলে কত হয় বলো তো? 1200 বর্গ মিটার হয়। তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রফল বল? এটা কার ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল, তাই না? তো আমাদের উদ্দীপকে কি বলছে বলতো? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা লিখতে পারি না গরুর ঘয়ের জন্য? গরুর ঘতে আমাদেরকে কি বলছে বলো? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে, তাই না? সরি, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে লিখে ফেলবো বর্গক্ষেত্রের পরিসীমা। বলো বাবা, বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের 4টা বাহু কি সমান হয় নাকি অসমান হয় বলো? সমান। তাহলে বর্গক্ষেত্রে যদি একটা বাহুরে ক ধরি, তাহলে বলতো বাবা পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। তাহলে বাকি বাহুগুলো কি হবে বলো? ক প্লাস ক প্লাস ক। দেখছস নাকি বুঝছস নাই? জি স্যার। আলটিমেটলি এটা কি হয় বলতো? 4ক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি বলতো? 4ক। ওকে, আচ্ছা, স্যার হ্যাঁ বলো।
স্যার এটা কোনটা করাইতেছেন? আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে লিভ দিয়ে নিছিলাম। 26 আমরা 26 করাচ্ছি, 26 গরুর ঘ করাচ্ছি। হ্যাঁ, 26 গরুর ঘতে কি বলা আছে বলো? বলো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে। সো প্রথমে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাতে নজর দিছি। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4ক। কেমনে হয়েছে এটা নিঃসন্দেহে জানো, 4টা বাহু সমান, একটা বাহু যদি ক হয় তাহলে 4টা বাহুর যোগফল হচ্ছে 4ক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4ক। তাহলে তোর এখান থেকে আসলে শিখার বিষয় কি? হ্যাঁ, আরে কথা ক, কিসে? এই কে জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা একটু বলো তো। হ্যালো, শুনতে পাচ্ছিস স্যারকে? গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কে বলতে পারবা সঠিক অর্থে? আচ্ছা, এবার বলতো এক বাহু দৈর্ঘ্যকে যদি আমি ক ধরি তাহলে সূত্রটা কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল? স্যার 4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ক স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, 4 বাহু না, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে স্যার যদি বলি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? ক স্কয়ার। আচ্ছা, এবার দেখতো 26 নম্বর অঙ্কের উদ্দীপকে কি লেখা আছে? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। দেখতো লেখা আছে কিনা? তাহলে আমরা কি লিখতে পারি বলতো? বর্গক্ষেত্রের, দেখো কি লিখতে পারি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো? সামান্তরিকের। গুড। এবার আমরা খতে কার ক্ষেত্রফল বাইর করছি বল? সামান্তরিকের। কত পাইছি বল? 1200 বর্গমিটার পাইছি, রাইট? তাহলে আমরা লিখতে পারি না এখানে বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো বাবা? 1200। কেন বলতো? সামান্তরিকের ক্ষেত্রফল আমরা খতে পাইছি 1200, এজন্য আমরা সামান্তরিকের ক্ষেত্রফলে যাই কি লিখছি বলো? 1200 লিখছি। এবার আমরা একটু বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাইছি বলতো? ক স্কয়ার না? এই বলো ক স্কয়ার কিনা? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় স্যারে কি লিখতে পারি বলো? ক স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলো? 1200। হ্যাঁ, এবার রুট করো। রুট করলে আমরা সবাই জানি 1200 কে রুট করো। ক্যালকুলেটর আছে সবাই? ক্যালকুলেটর আছে? জি স্যার। হ্যাঁ, কত হয় দেখতো, কেউ একজন রেজাল্ট জানা আমাকে। জি স্যার। 3.641 দাঁড়া, থাম থাম, ওই বেটা থাম। দশমিকের পরে 2 ঘর বলিস তাইলেই হবে। কত আসে বল? 34.64। ওকে, সবাই একটু বুঝছিস? জি স্যার। Yes, sir. কিন্তু আমরা বর্গক্ষেত্রের কি জানতে চাইছি বল? পরিসীমা না? তখন লিখবা কি বলো? তখন কি লিখবা? আমরা জানি পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি বলো? 4ক, তাই তো? তাহলে 4 ইন্টু ক এর মান কি পাইছো বলো তো? 34.64। তাহলে এখানে লিখে দিবা 34.64। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। কি স্যার? এইটা বুঝছো কিনা বলো? Yes, sir. Yes, sir. কারো কোনো সমস্যা আছে এখানে বুঝতে? এনিওয়ান? Yes, sir. ওকে, তাহলে তোমরা দেখো প্রথম সৃজনশীলটা বুঝতে আমাদের সময় লাগছে প্রায়, হ্যাঁ বলো। স্যার ক আর খ মানে যখন অঙ্কটা করছেন ওটার স্লাইডটা একটু দিবেন, আমি অ্যাসেস নিব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এই যে ক আর খ, এই না কি রে, ক আর খ, এই ক আর খ মুখে মুখে করছি আমরা। ক আর খ তো তুমি প্রশ্নটা পড়ো না বাবা। ক আর খ তেমন কিছুই নেই যে স্লাইডের অ্যাসেস নেওয়ার কিছু আছে। দেখো ইজি তো। ক আর খ এর প্রশ্নটা পড়ো। সামান্তরিকের সংজ্ঞা দাও। খ নাম্বারটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে। দেখো উদ্দীপকে সামান্তরিকের ভূমি দেওয়া, উচ্চতা দেওয়া, এগুলো তার করানো লাগবে না বাবা। দেখো, দেখছো শেষ। কারো কোনো প্রবলেম আছে এখানে? No, sir. ওকে, No question, sir. তাহলে আমাদের 26 নাম্বারটাও ক্লিয়ার। এরপর আমরা আসি হচ্ছে কত বলো? 25, তাই তো? Yes, sir. ওকে, ইয়েস স্যার। এবার আমাদেরকে
25 নাম্বারটা করতে হবে। সো সবার কাছে বই আছে, সবাই 25 নাম্বারের প্রশ্নটা একটু পড়ে ফেলি। আমরা 25 নাম্বারটা করে এরপর আমরা নেক্সট অধ্যায়ে যাব, কারণ এখানে ম্যাক্সিমাম তোমরা বলেছো পরিমাপ থেকে 3টা সৃজনশীলে বা 3টা জিনিসের সমস্যা, 25, 26 আর হচ্ছে 27। এবং আমি যদি ভুল না করি তাহলে এই 3টা সৃজনশীলের ভিতরে একটা সৃজনশীল যে তুমি বার্ষিক পরীক্ষায় পাচ্ছ এটা ফর শিওর। সো এখানে কোনো সন্দেহ নেই, পুরো অধ্যায় করা যে কথা, এই 3টা সৃজনশীল করা একই কথা, কারণ আসবেই দিন শেষে এই 3টা সৃজনশীলের মতো। হয়তোবা তোমাদের সৃজনশীল এখানে যেটা 5 দেওয়া সেটা পরীক্ষার প্রশ্নে 7 দিয়ে আসছে, ধর এখানে তুই 10 দিয়ে করছস, পরীক্ষাতে 15 দিয়ে আসছে, কিন্তু আসবেই এই 3টা সৃজনশীলের একটা। পড়েন হ্যাঁ, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই 3টার ভিতরে আবার তুই ইম্পর্টেন্ট খুঁজস বেটা। দেখো 25 নাম্বারটা সবাই একটু প্রশ্ন পড়ো, কি লিখছে বলো তো বাবা। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। তারপর বলছে বাগানের ভেতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। বুঝো, বাগানের ভেতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। সো আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা কি করব, আগে তাদের কথা অনুসারে একটা ফিগার ড্র করা ট্রাই করব। সবাই একটু মনোযোগ দাও। একটা বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলছে 50 মিটার, তাহলে বলতো বাবা, স্যার প্রথমে এটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। বাবারে 5টা মিনিট টাইম নেবে এটা বুঝাইতে, তোরা একটু মনোযোগ দিয়ে আগে বুঝ। হ্যাঁ, তোলাতুলি বন্ধ করে আগে একটু 5টা মিনিট বুঝ। তাহলে দেখতো এই পুরো বাগানটার দৈর্ঘ্য বলছে হচ্ছে আমাকে 50 মিটার, তাহলে এটুক হচ্ছে কয় মিটার? 50 মিটার। এবং এটুক কয় মিটার হবে বলো? 50 মিটার। যেহেতু বলছে আয়তাকার বাগান, তার মানে এটা একটা আয়তক্ষেত্র যার 2 বাহু পরস্পর সমান হবে, তাহলে এটা 50 হলে এটাও 50 হবে। এবং আমাদেরকে প্রস্থ বলছে 30 মিটার, তাহলে বলতে বাবা এটাও কয় মিটার হবে? 30 মিটার হবে। এবং বলছে বাগানের ভেতরে কি, চল এরপর কি বলছে বলতো, ভেতরের দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। সবাই একটু মনোযোগ দাও, ভেতরের দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে এই যে একটা রাস্তা দিলাম আমরা, ঠিক আছে? 3 মিটার চওড়া, তার মানে এতটুক কয় মিটার বলতো? 3 মিটার। এতটুক কয় মিটার বলো তো? 3 মিটার। এতটুক কয় মিটার বলো? 3 মিটার। এতটুক কয় মিটার বলো? 3 মিটার। তার মানে কি বলতো, প্রত্যেকটা ফাঁকা জায়গা, এই যে এটা হচ্ছে রোড, এটা হচ্ছে রোড, এই রোডের চওড়া হচ্ছে কয় মিটার বলতো? 3 মিটার। সবাই একটু বুঝে ট্রাই কর, আমি এই চিত্রের মধ্যেই কিন্তু সবকিছু বুঝাবো। সো আপনারা একটু মনোযোগ দেন, তোলাতুলি বন্ধ করে, ঠিক আছে? আচ্ছা, তোদেরকে একটা সিম্পল জিনিস যদি আমি বলি যে বাবা দেখ, খেয়াল কর ভালো করে, এই যে মাপটা একেবারে হলুদ যে কালারটা, এটা কি রাস্তা সহ না? রাস্তা সহ কিনা বল? আচ্ছা, এই যে সাদা অংশটা এখান থেকে এই পর্যন্ত যদি আমি নিই, তাহলে এটা কি রাস্তা সহ না রাস্তা বাদে? এই যে এতটুক রাস্তা বাদে। আচ্ছা বলতো এই পুরাটা কত বল? 50 মিটার। 50। আচ্ছা এবার আমার একটু বলতো, আমি যদি এতটুক বাদ দিই তাহলে কয় মিটার বাদ দিব? 3 মিটার। 3। 3 মিটার। আমি যদি এতটুক বাদ দিই তাহলে কয় মিটার বাদ দিব? 3 মিটার। আচ্ছা তাহলে এখান থেকে 3, এখান থেকে 3, 3 3 কত? 6। তাহলে আমি যদি রাস্তা বাদ দিয়ে দিই তাহলে দৈর্ঘ্য থেকে কয় মিটার কমলো বলো? 6। আর থাকলো কত বলো? 44। 44। শিওর? তাহলে বলতো বাবা এখান থেকে এই পর্যন্ত কত হবে বলতো? 44 মিটার। ভেরি গুড, বুঝছস কিনা বল? জি স্যার। আচ্ছা এবার বলতো এইখান থেকে এই পর্যন্ত পুরাটা কত বলতো? 30। 30 মিটার। আমি কি করলাম? এইটুক বাদ দিলাম, এইটুক বাদ দেওয়া মানে কত বাদ দিলাম? 3। 3 মিটার। এইটুক বাদ দিলাম মানে কত বাদ দিলাম? 3। 3 মিটার। 3 3 কত বল? 6। তাহলে ছিল কত পুরোটা বল? 30। 30 থেকে 6 বাদ দিয়ে কত হয়? 24। তাহলে আসলে এইটুক কত মিটার বলতো? 24 মিটার। আচ্ছা প্রকৃত পক্ষে আমার বাগান কতটুকু বলতো? এই ভেতরে এটা না? বাগান কোনটা বলতো? আমার এই ভিতরে এটা না? আচ্ছা এবার যদি প্রশ্ন করি বাগানের দৈর্ঘ্য কতটুকু, তাহলে কি বলবি? 44 মিটার। বাগানের প্রস্থ কতটুকু বল, কি বলবি? আর যদি বলি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত, তাহলে কি বলবি? আর রাস্তা সহ বাগানের প্রস্থ কত?
30 মিটার। এবার তোরা বুঝছস কিনা বল। Yes, sir. আচ্ছা এবার বলতো, আমি যদি বলি রাস্তার ক্ষেত্রফল কতটুকু, তাহলে কি করবি বল? এই পুরাটা থেকে বাগানের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিবি, রাস্তা সহ। মানে কি, দেখ তোরা একটু ভাব, এই যে এটা তোরা ইজিলি তোকে পরীক্ষা, মানে এই যে খাতায় যেটা আছে না, খাতাতেও এক্সপেরিমেন্টটা করতে পারিস তোরা ইজিলি। কিরকম, সবাই একটু বোঝার চেষ্টা করো। এইটা পুরোটাই হচ্ছে একটা বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ, বুঝো? আমি যদি এই পুরো বাগানটারে বাদ দিয়ে দিই, মানে কর ছিঁড়া ফালাই দিলাম একটু, তাহলে শুধু কি থাকে, রাস্তাটা থাকে না? Yes, sir. আর ফালাই দেওয়া, বাদ দেওয়া মানে কি বলো, বিয়োগ করা না? তাহলে আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি সূত্রটা? রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলো? রাস্তা সহ, মানে বুঝছো, রাস্তা সহ বাগানের কি ক্ষেত্রফল বিয়োগ কি বলতো? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। গুড, রাস্তা বাদে বাগানের। এটা লেখো সবাই। স্যার এটা 6 নাম্বার পড়াইতেছেন না? বেটা কত নাম্বারটা পরে দেখা যাবে, তুই অঙ্কটা বুঝ আগে বেটা। বললা পাইন খালি কত নাম্বার পরীক্ষা আইব কিনা। হ্যাঁ চলো চল বাবা, একটু বুঝছস কিনা সবাই বল। জি স্যার। এই বুঝছো? হ্যাঁ বলো। ওকে, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, রাস্তার ক্ষেত্রফল বের করো। সবাইটা আনসার বের করে আমাকে জানাও দ্রুত। স্যার 444 হবে। গুড। 444 শুধু নাকি বর্গ মিটার আছে? স্যার বর্গ মিটার। সবাই আনসার বের করো, সবাই সবাই। স্যার 444 বর্গ মিটার। গুড, আমি সবারটা শুনতে চাইছি। যারা আনসার দিবেন না এগুলো আমি ব্রেকের পরে অ্যাড হইতে দিব না। 1500 বিয়োগ 1056। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওইটাও একটু বলো, বিয়োগ করলে বিয়োগটা কত আসে সেটা একটু বলো। 4446। 4000 মানে 4টা। 444 বলো। হ্যাঁ হ্যাঁ 444 হবে স্যার। হ্যাঁ 444 হবে। গুড, হয়েছে সবার? স্যার 444 কিলোমিটার হবে। 444। ওকে গুড। ওকে আর লাগবে না। ওকে সবাই স্টপ, সবাই স্টপ, আর লাগবে না। এখন আমার একটু বুঝা, এটা খ নাম্বারের আনসার শেষ। এটাই খ নাম্বার প্রশ্নটা ছিল, যে প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছো স্যার এটা কত নাম্বার, এটা খ নাম্বার ছিল, রাস্তার ক্ষেত্রফল কত। তার মানে আমাদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা যদি তোদেরকে আমি বলতাম ঘ নাম্বারটার জন্য, দেখ বাবারা, যদি আমি তোদেরকে বলতাম, দেখো যদি আমি তোদেরকে বলতাম যে বাবা বাগানটা কোনটা, তাহলে তুই কি বলতি? স্যার বাগানটা হচ্ছে ভেতরেরটা, রাইট? এখন যদি তোকে আমি বলতাম যে বাগানের দৈর্ঘ্য কতটুকু, তাহলে কি বলতি বল? বাগানের দৈর্ঘ্য কতটুকু? বাগানের দৈর্ঘ্য কতটুকু বলো? 44 মিটার। গুড, 44 মিটার। আরে কথা কয় না কেন এডি? এবার বল বাগানের প্রস্থ কত বলো? 30 মিটার। এই 30 মিটার কে কইছস? রাস্তা সহ ওইটা 24 মিটার। 24 মিটার। গুড। আচ্ছা বলতো এবার যদি বলি বাগানের পরিসীমা, বলো বাবা পরিসীমা মানে কি বলো? 2 ইনটু, গুড, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? 44 প্লাস প্রস্থ কত? 24। কত হয়? হ্যাঁ কত হয় বলো, দেখো কত হয়? 136 মিটার। গুড। এবার বল বাবা 1 মিটারে যদি আমি ইট লাগাইতে, 1 মিটারে গাছ বেড়া লাগাইতে যদি আমার খরচ হয় 25 টাকা, তাহলে তুই বলতো আমাকে 1 মিটারে বেড়া লাগাইতে খরচ হয় 25 টাকা, তাহলে 136 মিটারে বেড়া লাগাইতে কত টাকা খরচ হবে বল? গুণ দিলেই বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে
বল বাবা, 1 মিটারে বেড়া লাগাইতে কত টাকা খরচ হয়? 25 1 মিটারে বেড়া লাগাইতে খরচ হয় কত টাকা? 25 টাকা। সুতরাং 136 মিটারে বেড়া লাগাইতে কত টাকা খরচ হবে? 25 ইন্টু 136 টাকা। পারবা তোমরা? স্যার 300 3030 আছে হাই হাই কত টাকা? 3000 টাকা। গুড, 3400 টাকা। ওকে, সবার আনসার ঠিক, 3400 টাকা। ভেরি গুড, সবার আনসার শেষ। মনে রাখবা, বলো সবকিছু রেডি হয়ে কনফার্ম করো আমাকে তোমরা রেডি কিনা। ওকে, চলো আমরা লিখি। কোন ত্রিভুজের আপনি নিয়ে ধরো বেটা, খালি হুদাই প্রেশার দিচ্ছে আমার। আমি নিমু মানে তোরা বেটা ক্লাস 8 তো আমার 9 10 তো আমারে পাবি, আর একটা বছর অপেক্ষা করলেই তো পাবি বেটা। রিকোয়েস্ট করবি গ্রুপে, তারপর হেরা দেখ কি করে। গ্রুপে গুরুত্ব দেয় না, অনেকবার বলছে অনেক সাবজেক্ট নিয়ে এক এক দিন এক একজন ক্লাস নেয়। ইয়েস স্যার আর হয় না ইয়েস স্যার এই তোরা তো একটা বোকা। তোরা যদি এখন 7ম শ্রেণী আমার ক্লাসের লাগে তোরা লাফালাফি করস, তখন দেখবি যে 7ম শ্রেণীতে আমার ক্লাসটা দিছে, কথা বুঝ। কিন্তু ক্লাস 8-এ তখন দেখবি যে ঘুরে ফিরে আরেকটা টিচারকে দিয়ে দিছে। তাহলে তোরা ধর আমার লাগে রিকোয়েস্ট করলি 7ম শ্রেণীতে তৈরি স্যারকে রাখেন, তাহলে তারা রাখলো। 7ম শ্রেণীতে তুই আর কয়দিন পাইবি আমার? কত বুঝা আমারে, 7ম শ্রেণীতে কয়দিন পাবি বল? 7ম শ্রেণী আসেই মাত্র 1 মাস। তাহলে বোকা, তোরা যদি চালাক চতুর মানুষ হস, তোরা গ্রুপে রিকোয়েস্ট করবি তৈরি স্যারকে 8ম শ্রেণীতে ম্যাথ দেন। মানে বুঝোস না এখন আমার কথা? চালাকিটা কোন জায়গায় বুঝছস? ধর আমার যদি বলে আপনি 6 to 8 এর একটা ক্লাস নেবেন, তাহলে আমি যদি কই যে আচ্ছা ঠিক আছে, বাচ্চারা যে ক্লাসটা আমাকে চাইবে আমি সেই ক্লাসে ঢুকবো, তাহলে সেক্ষেত্রে তোরা 7ম শ্রেণীর জন্য ফাইট করবি, তা আমার 7ম শ্রেণীতে রেখে দিব। তা আগামী বছর যখন 7ম শ্রেণীতে আমারে দিব, তখন তোরা কি পাবি? তোরা পাবি? এবার বুঝছস তোরা চালাকিটা কেমন করবি? যে যা গেছে গেছে, এবার বুঝছস? না যা গেছে গেছে, যে 7ম শ্রেণী সামনের ক্লাসগুলো 8ম শ্রেণীতে যেন দেয়, তাইলেই পুরো বুঝছস ব্যালেন্সটা? হ্যাঁ, চলো কোশ্চেনটা লিখে ফেললে আমরা পরের দিকে মনোযোগ দিই। কোন ত্রিভুজের 2টি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে। দেওয়া আছে, খেয়াল করো ভালো করে। ত্রিভুজের কয়টা বাহু বলো তো বাবা? 3টা বাহু, তাই না? ত্রিভুজটি আঁকতে হবে। আমরা সবাই জানি যে কোনো সম্পাদ্যর ক্ষেত্রে ত্রিভুজটি আঁকতে হবে। বাবা দেখ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাকে জাস্ট খালি 10টা মিনিট টাইম দে প্লিজ। কেউ ডিস্টার্ব করিস না এর মধ্যে, একটু মনোযোগ দিয়ে পুরো জিনিসটাকে একটু বোঝার মতো ট্রাই কর। কোন ত্রিভুজের 2টি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে। কাদের বলতো? যে 2টা কোণ দেওয়া আছে, সেই 2টা কোণের যে কোনো একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। যে কোনো একটা ত্রিভুজের কথা যদি আমরা বলি, অলওয়েজ মনে রাখবা সেই ত্রিভুজে সাধারণত 7টা জিনিস থাকে। কয়টা জিনিস? 7টা। কি? সেই ত্রিভুজগুলো সাধারণত 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, আর একটা ক্ষেত্রফল থাকে। ক্ষেত্রফল মানে এই ভেতরের পুরো জায়গাটাকে আমরা বুঝাচ্ছি। তার মানে স্যারে কি বলছি বলতো? যে কোনো একটা ত্রিভুজ নিয়ে যখনই আমরা কথা বলবো, সেই ত্রিভুজটার সাধারণত 3টা বাহু, 3টা কোণ আর একটা ক্ষেত্রফল, টোটাল 7টা জিনিস। 3টা বাহু, 3টা কোণ, 6টা জিনিস, ক্ষেত্রফল একটা জিনিস, টোটাল 7টা জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা দেখতেই পাচ্ছি এই ত্রিভুজটা আমাদেরকে যেটা আঁকতে হবে তার 2টা কোণ দেওয়া থাকবে এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া থাকবে, ত্রিভুজটা আঁকতে হবে। সো এটা হচ্ছে এই যে প্রশ্নটা লিখলাম না, এই প্রশ্নটার নাম হচ্ছে সাধারণ নির্বাচন। এটার নাম কি? সাধারণ নির্বাচন। ওকে, এবার আমরা কাজ শুরু করি। তাহলে আমাদেরকে কি দেওয়া থাকবে বলো তো? ত্রিভুজের 2টা কোণ দেওয়া থাকবে এবং যে কোনো একটা কোণের বিপরীত বাহু দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। সো প্রথমে তোমরা কি করবে? স্কেল দিয়ে দেখো, সবার সামনে জ্যামিতি বক্স আছে? ওকে, সবাই আমার সাথে কাজটা করো। এই যে এভাবে 2টা বাহু নাও। 2টা বাহু নেওয়ার পরে এভাবে একটা কোণ আঁকো, ঠিক আছে? এভাবে একটা কোণ আঁকো আর এভাবে একটা কোণ আঁকো। সবাই একটু খেয়াল করো কিভাবে কোণ আঁকে, এটা তো আসলে সবারই জানার কথা। সো এইভাবে একটু আঁকো, এভাবে একটা কোণ আঁকো, এভাবে একটা কোণ আঁকো।
চলো কোনোভাবে যে কোনো কোণে আঁকলেই হবে, যে যার মতো করে আঁকো। এভাবে একটা কোণ আঁকো, এভাবে একটা কোণ আঁকো, দ্রুত। স্যার রাখছি স্যার আপনি যে স্টেপ স্যার করে না হ্যাঁ বল, কি বললি? স্যার আপনি যেভাবে মানে সুন্দর করে বেসিক থেকে যেভাবে পড়ান, মানে অন্যরা এরকম ভাবে পড়ায় না। এগুলো গ্রুপে বলতে হবে, তোরা সারাদিন আমার লাগে এই ক্যাস ক্যাস করলে গ্রুপে হবে, বাট এটি গ্রুপে জানাবি, গ্রুপে গ্রুপে ছাগলগুলা। আমার সারাদিন বললে লাভ আছে? আমার কাছে এটি কি আমার প্রতিষ্ঠান? এটা কি আমার প্রতিষ্ঠান বেটা? তো আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো, এটা তোরা গ্রুপে জানাবি, বললেন আপনাকে এখন চাইলে পড়াবার আমরা পাবো না, তাই বলতেছি। গ্রুপে জানাবি। যাই বাদ দে, আগে তুই পড়ার দিকে মনোযোগ দে, দে যা আছে কপালে দেখ। একটু আঁকছো সবাই? এরপর এটার নাম দিলাম আমরা হচ্ছে ধর এ কোণ, দেখ এটার নাম দিলাম হচ্ছে আমরা ভি কোণ। একদম ভালো করে বুঝ, একদম স্মুথলি ঠান্ডা মাথায় বুঝ। তারপর আমরা কি করবো জানিস, যে কোনো একটা বাহু আঁকবো, এটার নাম দিলাম হচ্ছে ছোট হাতের এ, ঠিক আছে? একটু একার বেশি বড় দিস না, মোটামুটি তুই তোর মেজারমেন্টে আঁক। সো এরকম একটা বাহু আঁক দ্রুত। এই বাহুটা আঁক। তিনটা জিনিস টোটাল দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো তো? দুইটা কোণ দেওয়া আছে, আর একটা বাহু দেওয়া আছে। একটু আঁকছো সবাই? আঁকলে কনফার্ম করে ফেলো। ওকে ওকে গুড। এরপর আমরা আমাদের মূল কাজে ফেরত আসি। দেখ বাবা, সম্পাদ্যটা তো আসলে বোর্ডে এভাবে আঁকানো সম্ভব না, তোরাই তোদের কাজটা করতে হবে। স্যার শুধুমাত্র তোদেরকে ইনস্ট্রাকশন দিব, তোরা শুধু সেই অনুসারে কাজগুলো একটু করবে। আমরা পেন্সিল কম্পাস জানি, আমরা কাটা কম্পাসও চিনি। সো আমরা দুইটা কোণ আঁকছি, সেই দুইটা কোণের পর একটা বাহু আঁকছি, তাই না? এরপর আমরা যেটা করব, যে কোনো একটা বড় রশ্মি আঁকবো, যেটার নাম দিব হচ্ছে আমরা বিডি। কি আঁকবো বলো তো? বিডি। এই হচ্ছে আমাদের বিডি, যে কোনো একটা রশ্মি। অবশ্যই এই রেখাটা যেন এটার থেকে বড় হয়। যারা এই বিডি রশ্মিটা আঁকছো তারা কি করবা, তোমার কাছে ওই যে একটা পেন্সিল কম্পাস আছে না, কাটা আর পেন্সিল, এক মাথা হচ্ছে কাটা, এক মাথা হচ্ছে পেন্সিল, তাই না? তোরা কি করবি, কাটাটারে এখানে বসাবি, বসায় বুঝছস তো, এই যে এরকম করে চাগা পেন্সিলটারে এই যে এমনি করে, বুঝছস? কাটাটা এখানে বসাবি, পেন্সিলটারে এই পর্যন্ত বসাবি। বসানোর পরে তারপর কাটাটা আবার ভিতে বসাবি, বসানোর পরে এমনি করে কাট দিবি। কাইটা ধর এর সমান কইরা এই অংশটা কাইটা নিবি, যার নাম দিবি হচ্ছে বিসি। চল চল একটু কর, করার পরে আমরা জানা। স্যার করছি স্যার করছি এ পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার এবং এটাকে বাংলায় কিভাবে বলে বলো তো? যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি কেটে নি। দেখছস? শেষ বাংলা। চিত্রর লগে লগে বাংলাটাও শেষ করে ফেলবি। বল কি বলছি বাংলায়? বিডি রশ্মি থেকে এর সমান করে কতটুকু কাটছে বলো? বিসি অংশ কেটে নি। তাহলে বাংলাটা, হ্যাঁ বাংলাটা ক্লিয়ার সবাই? ওকে চলো, এরপর আমাদের কাজ কি দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। বিসি রশ্মির, আমি যেটা বাংলা মুখে বলবো তোরা শুধুমাত্র ওইদিকে তাকায় থাকবি। বিসি রশ্মির বি ও সি বিন্দুতে, বি বিন্দু কই বলতো? এইটা, রাইট? সি বিন্দু কই? এইটা। বি ও সি বিন্দুতে দেখো, বুঝো ভালো করে, বি এর সমান করে সিবিএফ, তারপর আরেকটা হচ্ছে ডি সি ই আঁকি। এটার মানে কি? এটার মানে খুবই সহজ। আপনার কাছে কাটা আছে, কাটা পেন্সিল কম আজ থাকলে এখানে ভালো হইতো, আমি দেখাই দিতে পারতাম। আমার কাছে তো নাই মনে হয় মোট, তাতে খুঁজতে হইব। তোরা একটু অনুমান কর, সারার লগে কানেক্ট করার ট্রাই কর। দেখ বাবা, এই হচ্ছে আমার কাছে কাটা কম্পাস, অর্থাৎ পেন্সিল কম্পাস। এই হচ্ছে আমার কাটাটা, এই হচ্ছে আমার পেন্সিলটা, ঠিক আছে? আমাকে যেটা করতে হবে সেটা কিরকম, সবাই একটু খেয়াল কর। কাটাটা দেখ, বুঝ, কাটাটা এখানে বসাবি, দেখছিস? বসা পেন্সিলটারে, এই দেখ কাটাটারে এখানে বসায় পেন্সিলটারে এখানে বসাবি। বসানোর পরে দেখ একটা দূরত্ব বাইরেছে না, তোরা কি করবি, ভিতে বসাবি। বসা এই দেখ এমনি করে একটা মারবি, আবার সিতে বসাবি, বসা এমনি করে একটা মারবি। কোন সাইজ দিয়া দেখ, এখান থেকে এই পর্যন্ত এই সাইজটা লইছিস না, লওয়ার পরে ভিতে বসে এমনি করে একটা মারবি, এমনি করে একটা মারবি, মারছস? তারপর দেখ আবার কি করবি, পেন্সিল আছে আর একটা হচ্ছে কাটা আছে, এই যে দেখ কাটাটারে এখানে বসাইছস, পেন্সিলটারে এখানে বসাইছস। বসানোর পরে যে এমনি করে একটা মার, মারার পরে এই গোড়ায় বসায়া এমনি করে একটা মার, এই গোড়ায় বসায়া এমনি করে একটা মার। দেখছস কিনা? তারপর কি করবি, এই যে স্কেল বসায়া
এই যে স্কেল বসে এমনি করে যোগ কর, স্কেল বসায়া এমনি করে যোগ কর, এই পর্যন্ত কাজ করতো। স্যার আবার একটু দেখাবেন? আরেকবার চলো শুরু করি। এতটুকু দেখো সবাই একটু খেয়াল করো, আমার কাছে কি দেওয়া ছিল বলতো, দুইটা কোণ দেওয়া ছিল, এই হচ্ছে একটা কোণ, আরেকটা কোণ কি বলতো, এই হচ্ছে একটা কোণ, ঠিক না? আরেকটা বাহু দেওয়া ছিল। স্যার কি করছে বলতো, স্যার যে কোনো একটা রশ্মি নিছি, যেটা নাম দিয়েছিলাম হচ্ছে কি বলতো বিডি। তারপর স্যার কি করছে বলো, এর সমান করে আমি এখান থেকে এই পর্যন্ত কাইটা নিছি, যেটা নাম দিয়েছিলাম কি বলতো বিসি। কার সমান করে কাটছি বলো, এর সমান করে আঁকছি। এরপর আমি কি করছি বলতো, আমার কাছে পেন্সিল কম্পাস আছে না, কাটা আর পেন্সিল, সেটা কি করছে আমি এই কোণটা সমান কইরা বিতে একটা আঁকবো, সিতে একটা আঁকবো। কিভাবে আঁকবো, দুইটা কাজ করতে হবে। কিরকম কাজ দেখো একটু ভালো করে। প্রথমে কাটাটা এখানে বসাবি, তারপর পেন্সিলটা এই যে এই বরাবর বসাবি, দেখছস এটার উপরে, দেখছস? তাহলে এই একটা মাপ হয়েছে না, দেখ এই একটা মাপ হয়েছে কিনা, কাটা আর পেন্সিল এখানে বসায়া, দেখছস কিনা? জি স্যার। এ কথা কয় না। এরপর দেখ এটাতে আমি সরাই নাই, দেখ এটাতে আমি সরাই নাই, এই দেখ কাটা আবার এখানে বিতে বসাইছি, বসে আমি এমনি করে রাখছি, দেখছস? আবার সরাই নাই, দেখ সিতে বসাইছি, বসে আমি এই যে এমনি করে কাটছি। তাহলে দেখছস একটা কাজ কমপ্লিট। এরপর কি করব, আমি ওই যে কাটার পেন্সিলটার এই যে এই মাপটা নিব, দেখছস একটা হচ্ছে এই মাপ নিয়া একটু কাটছি, আরেকটা মাপ নিব হচ্ছে এখানে কাটা বসাইছি, এখানে পেন্সিল বসাইছি, দেখছস? জি স্যার। এই যে আবার কি করবো, এটা সরাচ্ছি না, এই যে বিতে বসায়া এই যে এমনি করে কাটবো, আবার এখানে বসায়া এমনি করে কাটবো। কাটার পরে কি করবো বল, এটা যোগ করে এমনি করে টান দিব, এটা যোগ করে এমনি করে টান দিব। দেখ তো বুঝছস কিনা এবার? বুঝছি স্যার। হ্যাঁ একটু শেষ হলে জানা আমারে। জি স্যার। ঠিক আছে স্যার, বুঝছি। এই কোশ্চেনটা মনে একটু ভুল আছে। জানো ক্লিয়ার। অল ক্লিয়ার। স্যার করছি। হ্যাঁ অল ক্লিয়ার। জি স্যার। ওকে চলো এবার আমরা নেক্সট কাজে যাই। দেখ এবার খেয়াল কর, এবার আমরা কি করব, এবার বাকি কাজটা কিভাবে করব সবাই একটু মনোযোগ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এরপর দেখ বাবা কি করব, দেখ আবার পেন্সিল নিব, পেন্সিল কম্পাস, কাটাটা এখানে বসাবো, বসায়া এই দেখ এই যে পেন্সিলটারে এই বরাবর মুশ করবো, দেখছস? জি স্যার। এরপর দেখ সরাইতেছি না, কোথায় বসাইলাম বলতো, সিতে। কোথায় বসাইছি, সিতে বসে এই যে রেখাটা দেখতেছস, এই রেখাটার উপরে আমি এই যে এমনি কইরা, দেখ সিতে বসে এই রেখাটার উপরে আমি এমনি কইরা এই যে এমনি করে একটা দাগ দিব, দেখছস? বুঝছ না এখন আমার কথা? এই যে এমনি করে মাপটা নিছি না আমি, এই যে এই মাপটা নেওয়ার পরে আমি কি করছি, কাটাটারে এখানে বসাইছি, সিতে বসাইছি, বসায় কি করব, এই যে এটার উপর এই যে এই রেখাটার উপর এমনি করে আঁকবো। আঁকার পরে আমি আবার একটা মাপ নিব এখান থেকে এই পর্যন্ত, দেখছিস? একটা হচ্ছে এই মাপ নিছি, আরেকটা কি বলো এই মাপটা নিছি, দেখছিস? বুঝছস কিনা বল? হ্যাঁ এই যে এই মাপটা নিয়ে কি করব, এই যে এই রেখাটার গোড়া কোনটা, গোড়া এই গোড়াতে কাটাটা বসাবো, বসা পেন্সিল দিয়ে এমনি করে কাটবো। কাটার পরে কি করব বলতো, এই জাস্ট এটা যোগ করে দিব, তখন দেখবি এখানে একটা বিন্দু তৈরি হবে, ঠিক আছে? এটার নাম দিয়ে দিব আমরা এ, আর এটা কি বলতো বি, এটা কি বলতো সি। তাহলে এই যে ত্রিভুজটা হয়ে গেছে এবিসি। দেখতো করতো, শেষ সম্পাদ্যই শেষ। তুই খালি জানা যে মিলছে কিনা। স্যার এইটা আবার বলেন। চলো স্যার এই কোণের মাপটা আমরা একটু বোঝান। আচ্ছা চলো, এই যে দেখ বাবা, খুব সিম্পলি চিন্তা কর, ধর এই হচ্ছে আমার একটা কাহিনী, আর এভাবে একটা বাহু আছে সাপোজ, হ্যাঁ বুঝিস? তা আমি কি করছি, কাটা পেন্সিল দিয়া এই যে প্রথমে পেন্সিল দিয়ে একটুক নিছি, নেওয়ার পরে এখানে বসাইছি, বসা এই যে এমনি করে এই পর্যন্ত আঁকছি এই বাহুটার উপর, এই যে এই বাহুটার উপর, তারপর এই মাপ নিছি, দেখছস কিনা? জি স্যার। তারপর কি করছি, এটার গোড়াতে বসাইছি, বসে এমনি করে কাটছি, কাটার পরে কি করব, জাস্ট যোগ করে দিব এই। হ্যাঁ স্যার। পারছি। কোণের মান নিতে গেলে কিভাবে করব? হ্যাঁ
দেখো তো বুঝছো কিনা? এই ABC, স্যার হ্যাঁ এ আর বি এর যে মাপটা নিচ্ছি এটা তো প্রায় বলতে গেলে সেমই নিতে হয়, না হলে সি বিন্দুতে মানে পুরোটা বৃত্তচাপটা হয় না। আচ্ছা, মানে অনেকের কি এই যে এটা মিলতেছে না, তাই না? এটা যোগ করে দাও, এটা আরো একটু বড় করে নাও, এটা একটু বড় করে নাও, বড় করে নাও, তারপর এটা লম্বাতে মারো, দেখো মিলে যাবে। স্যার মিলছে মিলছে কার কার? মিলছে কার কার? স্যার আমার স্যার মিলছে, স্যার মিলছে। গুড গুড, স্যার মিলছে হ্যাঁ হ্যাঁ স্যার মিলেছে। ত্রিভুজটা না হয়েছে। হ্যাঁ, এই ত্রিভুজ দেখতে যেমনই হোক তুই ওইদিকে তাকাবি না। ত্রিভুজ রে কি তোর মেকআপ করে সুন্দর করা লাগবে বেটা? তুই তো রুলসে থাক, তাইলেই হবে। ত্রিভুজ যেমনই হোক দেখতে, তোর ওটা নিয়ে প্যারা নাই। তোর খালি কাজ হচ্ছে মিলছে কিনা। এই যে এই বাহুটা আঁকছস, এটা এটার উপর ক্রস করছে কিনা। যদি ক্রস না করে একটু বাড়ায় এলো এটা, এই যে এই বাহুটারে একটু বাড়ায় এলো, বাড়ালে যেমন হোক যেন মিলে। এটা মিললেই দেখবে এটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখ, এই হচ্ছে ত্রিভুজটা। দেখ তো বুঝছস কিনা? হ্যাঁ স্যার সবাই ক্লিয়ার? স্যার হ্যাঁ বল। স্যার যদি লম্বা করতে করতে খাতার বাইরে চলে যায়, খাতার বাদ আমার কাছে ডাইনোসরের মধ্যে হইছে। ঠিক আছে, একটু ছোট করে নিবি, ছোট করে নিবি। কোনগুলো ছোট করে নিবি? এটা একটু ছোট করে নিবি। তুই যখন দেখতেছস খাতার বাইরে চলে যাবে, তখন চালাকি করে কি করবি জানোস? আগে এটা মুছা লাবি পেন্সিল দিয়া, পেন্সিল দিয়া মুছা একটু ছোট করে নিবি, তখন দেখবি খাতার বাইরে আর যাবে না। পেন্সিল না রাবার 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 রাবার, ঠিক আছে। হ্যাঁ বল। স্যার প্রথম কোণটা কি সমকোণী করা লাগবে? না না, 100% সমকোণী করা লাগবে না, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। তোর ইচ্ছা। নাম্বারটা বুঝাও অঙ্কন বলে দিবেন না? হ্যাঁ অঙ্কন বলে দিবেন না স্যার? চলো আমরা কি কি করছি বলো তো? অঙ্কন, এটাই তো সম্পাদ্যের অঙ্কন। প্রথমে কি করছি বল? যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই, তাই তো? এরপরে কি বলো? এরপরে কি বলবা? বি ও সি বিন্দুতে কার কোণের সমান করে? এটা এ কোণ আর এটা কি কোণ বলো? বি কোণ। তাহলে কি বলবো বলো? বি ও সি বিন্দুতে বি কোণের সমান করে দুইটি কোণ আঁকি, যাদের নাম কি কি হবে দেখো। এটার নাম দিয়ে দাও ই, এটার নাম দিয়ে দাও কি বলো তো? এফ। বলো বাবা, কি বলবা? বি কোণের সমান করে বি ও সি বিন্দুতে দুইটি কোণ আঁকি যথাক্রমে। বল বাবারা, এই কোণটার নাম কি দিবি বল? সি বি ই। বুঝছস তো? কথা কয় না, বুঝছস কিনা? সে বুঝেছি স্যার। আর এটার নাম কি দিবি বলতো? ডি সি এফ। হইছে? জি স্যার। এরপর কি বলবি বল? সি বিন্দুতে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে এ কোণের সমান করে, সি বিন্দুতে কেন্দ্র করে এ কোণের সমান করে আরেকটা কোণ আঁকছি, কি বলতো? এফ সি কি বলো? এ এ। বুঝো নাই? স্যার হ্যাঁ বলো। স্যার এটা আমি চিন্তা ভাবনা করছি কি উল্টা পাল্টা? আমি একটা জায়গায় কি দিছি এর জায়গায় এক আরে এগুলা কোনো ম্যাটারই না রে বাবা। তুই তোর নামের প্রথম অক্ষর দিস না, কোনো অসুবিধা নাই। তুই খালি স্টেপ গুলো মনে রাখ, যা ইচ্ছা দে, সমস্যা তো নাই। আমি তো নাম মনে করি নাই। হ্যাঁ বুঝছস তো? এটা যে সিরিয়াল মেনটেন করতে হবে সেটা কোনো ম্যাটারই করে না। তোর যা ইচ্ছা তাই দে, তুই খালি স্টেপ গুলো ঠিক রাখছস কিনা সেটা কর। স্যার ঠিক আছে সব সবাই ওকে? জি স্যার। ওকে, চলো জি স্যার। আমরা জাস্ট সবাই কোনো লেখালেখি বাদ সবাই খালি স্টেপ গুলো একটু খেয়াল রাখবো। আরেকবার জাস্ট 30 সেকেন্ডের জন্য বলো, আমার কাছে কি দেওয়া ছিল? কয়টা কোণ? সবাই একটু বলো। দুইটা কোণ। আরেকটা কি দেওয়া ছিল? বাহু এ। আর দুইটা কোণের নাম কি? এ কোণ, ভি কোণ। হ্যাঁ, পরে কি করছি বল? যে কোনো রশ্মি বিডি থেকে কার সমান কইরা কি কাটছি বল? বিসি কেটে নেই। আর এখানে কি লিখছি বল? এ, তাই তো? জি স্যার। পরের স্টেপটা কি ছিল বলতো? ভি কোণের সমান কইরা, মনে আছে? এই যে ভি কোণের সমান কইরা বি বিন্দুতে এই, তারপর কি বল? এই, তারপর কি এই,
এই একটা কোণ আঁকছি, একটা কোণ আঁকছি, মনে আছে? জি স্যার। এটার নাম দিছি হচ্ছে ই, এটার নাম দিছি এফ। তুই কি লিখবি? ভি ও সি বিন্দুতে ভি কোণের সমান করে সি বি ই কোণ এবং কি বলো ডি সি এফ কোণ অঙ্কন করি, রাইট? জি স্যার। ওকে, এরপর কি করছি বলতো বাবারা? সি বিন্দুতে কার কোণের সমান কইরা? এ কোণের সমান কইরা। সি বিন্দুতে এ কোণের সমান করে, মনে আছে? এই বাহুটার উপর এমনি করে আঁকছিলাম, মনে পড়ে? এটার উপর তারপর এমনি করে কাটছিলাম। কোন মাপটা নিয়ে বল? এখান থেকে এই পর্যন্ত এই মাপটা নিয়ে এই গোড়ায় বসে এমনি করে কাটছিলাম। তারপর কি করছি? এমনি করে যোগ করে দিছি। তারপর এইটা নাম দিছি হচ্ছে এ। তাহলে এ বি সি আমাদের সেই ত্রিভুজটা হয়ে গেছে। সম্পাদ্যতে শুধু যদি চিত্র ঠিক থাকে তুই 3-এ 3 মার্কস পাবি। আর বাংলায় ওই যে অঙ্কনের বিবরণ তুই কোন রকম লিখে দিতে পারলেই কাজ হবে, কোনো অসুবিধা নাই। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। স্যার ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ। শিক্ষা রিভিশন করানো হবে? হ্যাঁ, কৃষি শিক্ষা রিভিশন করানো হবে? এই ছেলেটা কে রে? এই ছেলেটা কে? এই ছেলেটা কে কত? এই ছেলেটা ম্যাথ ক্লাসে কৃষি রিভিশন হবে কিনা? এ তোরা যদি সামনে পাইতাম। না কৃষি শিক্ষা আবার কখন? ঠিক আছে, করাইতে পারি চলে যাব। চলো সবাই সম্পাদ্য পাঠ শুরু করি। বাবা আমি জানি না রে এগুলা, তো কি হইব না হইব আমি জানি না। আমি একটুক জানি আমার যেটা দিব আমি সেটা ফরফর করে দিব, বাস একটুক জানি। সবাই একটু বিসমিল্লাহ বলে আবার একটু সম্পাদ্য পাঁচটা লেখো। হ্যাঁ, সাধারণ নির্বাচনটা লিখে ফেলো বাবারা। কোন ত্রিভুজের, লেখো কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে। সবাই রেডি হও, সবাই রেডি হও। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির কি দেওয়া আছে? বিপরীত কোণ দেওয়া আছে। বিপরীত কোণ আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বলো বাবারা এখন কি কি দেওয়া আছে বলো? দুইটি কোণ দেওয়া, দুইটি বাহু দেওয়া আছে আর এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। তোমরা আগেই ফোকাস করে নিবা কি কি দেওয়া আছে। সো আমাদের দুইটি বাহু দেওয়া আছে এবং এদের কি বলতো একটির বিপরীত কোণ দেওয়া আছে। তো আগের বার একটু চিন্তা করো, 4 নম্বরে কি ছিল বলো? দুইটা কোণ ছিল, একটা বাহু ছিল। আর এখন কি বলতো? দুইটা বাহু, একটা কোণ। হ্যাঁ, ধরতে পারতেছিস? জি স্যার। ওকে ওকে, কোনো সমস্যা নাই, চলো। শুরু করবো? জি স্যার। ওকে, চলো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আমরা একটু ফোকাস করি, একেবারে খুব মন দিয়ে আমরা আবার একটু তাকাই। দেখ বাবা, দুইটা বাহু দেওয়া আছে, তোরা কি করবি? দুইটা বাহু আঁক, একটা বড় আঁকবি, একটা একটু ছোট আঁকবি। মানে বেশি ডিফারেন্স যেন না হয়, মোটামুটি একটা বড় একটা ছোট আঁকো, ঠিক আছে? খুব বেশি ডিফারেন্স হওয়ার দরকার নাই, মোটামুটি, বুঝছো তো, কাছাকাছি। সো স্যার এটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সি, এবং একটা কোণ দেওয়া আছে, সেই কোণটাও আমরা আঁকে ফেলি। এই হচ্ছে কোণটা, যেটা নাম দিলা ধর হচ্ছে এক্স কোণ। ওকে, তাহলে দেখ বাবা, তাদের কথা অনুসারে দুইটি বাহু দেওয়া আছে। ঝাপসা কেন? বোর্ড ঝাপসা? ওয়েট করো। ঠিক আছে, জি স্যার। ওকে। ঠিক আছে। না স্যার। রিসাদ ভাই কই? ক্যামেরা ঝাপসা, ক্যামেরা ঝাপসা। দাঁড়া দাঁড়া, ঠিক করতেছে, আমাদের লোক আসতেছে, একটু অপেক্ষা কর। তোরা একটু কাজ করে ফেল না বেটা, একটু কাজ করে ফেল না। দুইটা বাহু আঁক, একটা কোণ আঁক। ঝাপসা ঝাপসা, কেমন ঝাপসা।
একটু অপেক্ষা করো সোনারা, তোমরা একটু এই ফাঁক দিয়ে নিজেদের কাজগুলো করে ফেলো। দুইটা বাহু এঁকে ফেলো, একটা কোণ এঁকে ফেলো। আঁকছো? আঁকছো? আঁকার পরে যে কোনো রশ্মি বিডি নাও। আচ্ছা, বোর্ড ঝাপসা হইলে তো স্যারের বয়সটা তো শুনতে পারতেছিস। যে কোনো রশ্মি বিডি নাও, নিছো? জি স্যার। আচ্ছা, এবার তোমার কাছে সেম ভাবে কি আছে বল? কাটা, পেন্সিল, কম্পাস আছে, মানে কাটা আর পেন্সিল আছে। তখন তুই কি করবি? এই যে কাটাটা এখানে বসাবি, তারপর পেন্সিলটারে এখানে বসাবি। বসাইছস? বসানোর পরে বিবিন্দুতে আইসা এই যে দেখ পেন্সিল দিয়ে এমনি করে একটা আঁক। তারপর মনে আছে আমরা কি করব? আরেকটা মাপ কি নিব? এই যে এইভাবে বসায় আরেকটা মাপ নিব, ঠিক আছে না? এই যে এখান থেকে একটু বসে আরেকটা মাপ নিব। এই যে একটু বসে আমরা আরেকটা মাপ নিব, নিয়া কোথায় বসাবো? গোড়ায়। গোড়ায় বসে আবার পেন্সিল দিয়ে এমনি করে কাটবো। কাটার পরে এটা যোগ করে দিব। দাও, এই কাজটা করে ফেলো সবাই। স্যার হ্যাঁ, স্যার আমি 30 ডিগ্রি নিছি, তো আমি কম্পাস দিয়ে আসছি, তো সেই জন্য বুঝতেছি না এটা কিভাবে করব। সমস্যা নাই তো। তুমি 30 ডিগ্রি নেওয়ার পরে কি এভাবে পাইছো না? এরকম পাইছো না? না স্যার, এখানে একটা পাইছে, উপরে একটা ক্রস চিহ্ন মতো আসছে না, আমি কম্পাস দিয়ে আসছি। এই যে দেখ, খেয়াল কর, তুই কি করবি? এই যে এই তোর কাঁটাটা এখানে বসাবি। বসাবে, ঝাপসা আসে, ঝাপসা হুট করে ঝাপসা চলে আসে। কাঁটাটা এখানে বসাবি, বুঝছস? জি স্যার। পেন্সিলটারে এই মাথায় বসাবি। বসাইছস? হ্যাঁ স্যার। বসানোর পরে এই যে এখানে বসাবি, কাঁটাটা এখানে বসাবি। বুঝছি স্যার। পরে পেন্সিল দিয়ে এমনি করে কাটবি, কাটার পরে যোগ করে দিবি, শেষ। এই এটা কি করছো জানো? স্যার করা শেষ। জি স্যার ঠিক করছি। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ঝাপসা আসে আর? নো স্যার। ওকে, না স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, এই পর্যন্ত শেষ। জি স্যার। চল, এটার নাম কি দিব বলতো? ধর এটার নাম দিলাম ই। তাহলে আমরা অঙ্কনে কি লিখবো? বিবিন্দুতে এক্স কোণের সমান করে কি আঁকি বল? ডি ভি ই আঁকি। বুঝছস তো একটু? জি স্যার। ওকে, চল এবার বলতো আমার কাছে কয়টা বাহু আছে? দুইটা বাহু আছে। দুইটা বাহু। কয়টা বাহু? দুইটা বাহু আছে। কি কি বল? একটা হচ্ছে বি বাহু আর একটা হচ্ছে সি বাহু। বড়টা কোনটা বলতো? বি না সি? সি। তাহলে এরপরের কাজটা হচ্ছে সি এর সমান কইরা, দেখ সি এর সমান কইরা তোরা কি করবি? কেমনে সমান করবি? এই যে সি তে কাটাটা বসাবি, তারপর ওই পেন্সিলটা দিয়া এই যে এই পর্যন্ত মাপটা নিবি, ঠিক আছে? সি এর সমান কইরা এখান থেকে কাইটা নিবি। এই যে এখান থেকে কাইটা নে, এমনি করে বসায় কাইটা নে, এমনি করে কাইটা নে। কার সমান কইরা বলতো? সি এর সমান কইরা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার আবার বলেন। আবার স্যারে কি বলছি বলতো? সি এর সমান কইরা, এই যে সি বাহুটার সমান কইরা তুমি এই পুরো বাহুটা থেকে সি এর সমান করে একটু জায়গায় কাইটা নাও। ইয়েস স্যার করছি। কাটছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। কাটছো সবাই? শেষ? নেক্সট যাবো? জি স্যার। ওকে, এরপর কি করবি? ধর এটার নাম দিয়ে দে এ। এটার নাম দিয়ে দে এ। দিছস? ইয়েস স্যার। আচ্ছা, এরপর কি করবি? দেখ আবার দেখ, খেয়াল কর ভালো কইরা। বি এর সমান কইরা, বি এর সমান কইরা দেখ, খবরদার প্রথমেই আঁকবি না, এখানে একটা চালাকি আছে, একটা চুরি আছে। সেই চুরিটা আগে শিখাই দিই তোদেরকে। সেটা হচ্ছে বি এর সমান কইরা তোরা পেন্সিলের কাটা মানে কাটা কম্পাস যেটা আছে, পেন্সিলটা এই মাথায় রাখ, কাঁটাটারে এই মাথায় ধর, কাঁটাটা এই মাথায় ধর, পেন্সিলটারে এই মাথায় ধর। ধরার পর এমনি করে কাটছস? মানে ভি এর সমান করে তোমার যে পেন্সিল কম্পাস, পেন্সিলটার কাঁটাটারে এখানে বসাও, কাঁটাটারে এখানে বসাও, আর পেন্সিলটারে এখানে বসাও। বসায় একটু মাপটা রাখো, এরকম চাকায় ধর। এই যে এমনি করে, বুঝছস তো? এই মাপটা নে, বি আর একটুকের নে। নিছস? নিছস কিনা? নেওয়ার পরে তোদের যে কাঁটা এই কাঁটাটা এই বিন্দুতে বসায়া ওই যে পেন্সিলটা এই পর্যন্ত টাচ করানোর ট্রাই কর। আঁকিস না কেউ। দেখ তো এই পর্যন্ত আহে কিনা।
স্যার বেশি চলে যায়। বেশি যাক বেশি যাক বেশি যাক বেশি যাক, আসছে, কম যেন না হয়, কম যেন না হয়। সেটা হইছে। আচ্ছা এবার কি করবি, এই যে এইভাবে একটা আঁক দে, এটাকে বৃত্তচাপ বলে, বৃত্তচাপ। স্যার বেশি হয়ে গেছে আমারটা। আগে দেখো এরকম হয় কিনা, হইছে? কার কার হইছে, কার কার হয় না জানাও। এরকম আঁকো, বেশি বেশি করার দরকার নাই, যেন দুই বিন্দুতে ছেদ করে নৌকার মতো এরকম একটা আঁকো। আর যদি সেটা না হয় তাহলে একটু কম বেশি করে নে, একটু কম বেশি করে নে, কম বেশি করে নে। এরকম হইছে সবার? হইলে এবার এইটার এটা যোগ কর, তারপরে এইটার এটা যোগ কর। আরে কয় আম্মু, এবার আম্মু পরে কর, আগে একটু কাজ কর, যোগ কর, এটা এটা যোগ কর, এটা এটা যোগ কর। স্যার করছি। করছো সবার এরকম আমার মতো হইছে দেখতে? এই সবার হইছে আমার মতো দেখতে? এবার এটাতে সি দে, এটার নাম দে সি, এটার নাম দে সি প্রাইম, সি সি প্রাইম। এই যে এই দাগটার নাম হচ্ছে প্রাইম, নাম দিছো? আচ্ছা তোমার কাজ কিন্তু হয়ে গেছে, শেষ। কিরকম শেষ তুমি বলবা? এ বি সি, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা, বুঝছি সবাই? এ বি সি কাঙ্ক্ষিত ত্রিভুজটা, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো সবাই একটু মনোযোগ দাও তো আমার। হ্যাঁ সি আর সি প্রাইমও তো একটা ত্রিভুজ হয়। ইয়েস ইয়েস, এ বি সি প্রাইমও একটা ত্রিভুজ হয়, কিন্তু আমরা যে কোনো একটার দিকে ফোকাস করলেই হবে। স্যার প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে, দেখো একটু খেয়াল করো, সি আর সি প্রাইম, এই প্রাইমটা আসলে আমরা বুঝাচ্ছি এটার থেকে একটু আলাদা করার জন্য, অর্থাৎ একই জিনিসের আরেকটা রূপ, একই জিনিসের আরেকটা রূপ, বা একই জিনিসের বিপরীত রূপ, বা আরেকটা জিনিসের আরেকটা রূপ, এটা বোঝানোর জন্য আমরা সাধারণত এই প্রাইম চিহ্নটা ইউজ করে থাকি। আমার কথা কি বুঝছস? ধর যদি এখানে একই জিনিস দুইবার থাকে তাহলে সেক্ষেত্রে ধর আমার নাম আছে তহিদ, আমি এই জিনিসটারই আরেকটা বিপরীত রূপ বোঝানোর জন্য আরেকটা ইউজ করতে পারতাম হচ্ছে তহিদ প্রাইম দিয়া। আর এটা দ্বারা আমরা বুঝে নিব যে জিনিস দুটাই একটা কিন্তু দুইবার ইউজ হয়েছে, এই জন্য একটা মাথার উপরে কিছুই থাকবে না, আরেকটা মাথার উপরে প্রাইম থাকবে। ওইখানে এই জন্য একটা সি ইউজ করছস, আরেকটা যদি শুধু সি ইউজ করতি তাহলে দুইটাই এক হয়ে যেত। সি প্রাইম দ্বারা তুই এটাই বুঝাইছস যে এই জিনিসটারই আরেকটা রূপ হচ্ছে এইটা, এই জন্য প্রাইম চিহ্নটা ইউজ করছি। একই জিনিসের দুইটা রূপ হইলে আমরা সেক্ষেত্রে প্রাইম জিনিসটা ইউজ করি। প্রাইম বলতে আসলে আলাদা স্পেসিফিকলি কিছু বুঝাই না। তোরা কি বুঝছস কি বলছি? আরে এই ভদ্রলোক মুছে না কেন? ওকে চল, কি করছি বলতো? এই সবাই রিভিশন দে, সবকিছু বাদ দিয়া। কি দেওয়া ছিল বল? কি দেওয়া ছিল? দুইটা বাহু দেওয়া ছিল, আর এটা কি দেওয়া ছিল বলো? কোণ দেওয়া ছিল, রাইট? মনে পড়ে? আরে ওইদিকে পরে তাকা, তুই এদিকে তাকা। যে কোনো রশ্মি পরে কি করছস বল? বিডি থেকে কার সমান কইরা বল? এক্স কোণের সমান কইরা এমনি কইরা আঁকছস, তারপর এমনি করে আঁকছস, তারপর কি করছস? এমনি করে আঁকছস, ঠিক কি না? তারপর কি করছস বল? এখান থেকে বড় যেটা, এই বড়টা সমান কইরা কি করছস? এভাবে কাটছস, মনে আছে? কাটার পরে এখান থেকে কি করছস বলতো? ছোটটা সমান কইরা একটা বৃত্তচাপ আঁকছস, মনে আছে? পরে কি করছস? এটা এটা আর এটা যোগ করে দিছস, শেষ কাজ। নাকি বুঝোই নাই? ওকে ক্লিয়ার? তোদের কি সারা সারা বছর এভাবে পড়াই নাই কেউ? না স্যার, যদি এভাবে সম্পাদ্য 1 থেকে 3 বোঝানো হতো তাহলে সব বুঝতাম। কিন্তু আমার তো কথা যে তোরা কি মিছা কথা কইতাছস, সত্যি কইতাছস, এটা কেমনে বুঝবো? সারারা তোকে সব পড়াইছে। কি রে ভাই? না স্যার, আমাদের কিছু পড়ানো সবাই
অঙ্কন বলবেন না? বাট ওদের পরিবারে পড়ায় নাই। বাবা অঙ্কন যেটা, অঙ্কনটা তো এই যে করছিস না, এটাই তো বাংলা লিখে দিবে, এটাই অঙ্কন। যে যে কোনো রশ্মি বিডিলি, তারপর কি বলবা বলো, এটার নাম দিছিলাম আমরা ই, মনে আছে গত চিত্রে যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে ডি বি ই আঁকি, মনে পড়ে? এরপর কি বলবা বলো, বি থেকে সি বাহুর সমান করে বি এ কেটে নিই। আরে তুই যা করছস এটাই বাংলায় লিখবি, এটাই তো অঙ্কন। অঙ্কনের জন্য কি আলাদা পড়ালেখা হয় নাকি সম্পাদ্যে? কিরে ভাই, বুঝছিস বাবা কি বলছি? এই যে অঙ্কন নিয়ে যে বলছিস, স্যার হ্যাঁ স্যার টিচাররা মনে হয় শুধু আমার কিভাবে আঁকতো এটাই মনে হয় দেখো, অঙ্কন হ্যাঁ হ্যাঁ, সম্পাদ্যে শুধু চিত্রটা দেখবে, আর কিছু দেখবে না। কিন্তু তাই বলে যে কি অঙ্কন লিখবি না, লিখবি। তুই যা করছস সেগুলো একটু লিখবি, বাংলা লিখে দিবি। এই অঙ্কন নিয়ে যে প্রশ্ন করছস তুমি কি বুঝছো বাবা কি বলছি? জি স্যার। ওকে, এবার সম্পাদ্য 6 লেখো দ্রুত। স্যার সম্পাদ্য 6। সম্পাদ্য 6 লিখছো? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সাধারণ নির্বাচনটা লিখে ফেল বাবারা। কোন সমকোণী ত্রিভুজের তোমরা আসলে একটা বোকা, বুঝছো? আমরা যখনই তোমাদের টিচারদের কাছে গেছি তখন আমাদেরকে জানানো হয়েছে তোমাদের নাকি সিলেবাস সব শেষ, সিলেবাসের সব শেষ, এই জন্য নাম দেওয়া হয়েছে রিভিশন ক্লাস। তোরা যে জানাস নাই যে কি কি শেষ হয়েছে কি কি শেষ হয় নাই, এগুলা সারা বছর যে টিচাররা পড়াইছে তাদের লাইবিলিটিস, তাদের এটা দায়িত্ব ছিল। সো তোমরা গ্রুপে না জানানোর কারণে জিনিসগুলো আমরা ধরে নিচ্ছি, কি বলো? স্যার আপনি মেসেজ করে দেখুন জানাইছি। স্যার আমরা জানাইছিলাম। স্যার প্রমাণ আছে, স্যার মেসেজ চেক করেন। স্যার এর আগে প্যারেন্টস মিটিং এ জানাইছিলাম। প্যারেন্টস মিটিং এ জানাইছো, তারপর কোনো সমাধান হয় নাই নাকি? না স্যার ভাইয়া লিখে ছিল বাট তারপর মানে বলছিল যে ঠিক আছে ক্লাস আমি হ্যাঁ, ওই যে ড্রাইভারই দিতে বললাম। আজকের ক্লাস শেষে আবার জানাবি। তোরা যা যা কইছস ক্লাসে এগুলো সবই জানাবি আমাকে, মানে গ্রুপে, যে আমাদের এগুলো আগে হয় নাই, এখন কারে দিলে ভালো হয়, কেমনে দিলে ভালো হয়, এগুলো তোরা তোদের মতো করে জানাবি, তাইলে সে না তারা বুঝবে। তোরা চুপ থাকলে ভাবে সব শেষ, তোরা সব পারিস, কিন্তু ঘোড়ার ডিম যে তোরা পারিস এটা আমি ক্লাসে ঢুকেই বুঝে গেলাম। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোরা মুখস্থ করিস না, ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথমটাতে আমাদের কি ছিল বলো, দুইটা কোণ একটা বাহু ছিল। সেকেন্ডটাতে কি ছিল বলো, দুইটা বাহু একটা কোণ। আর 3 নাম্বারটাতে কি আছে বলো, সমকোণী ত্রিভুজ নিয়ে প্রশ্ন করছে। কোথায় কোথায় হাইলাইট করতে হবে বলতো, এটাতে হাইলাইট করতে হবে সমকোণী ত্রিভুজ, এটাতে হাইলাইট করতে হবে। কি কি দেওয়া আছে সমকোণী ত্রিভুজের কয়টা বাহু বলতো, 3টা। কি কি? অতিভুজ, লম্ব, ভূমি, রাইট? তার মধ্যে কি দেওয়া আছে বল, অতিভুজ দেওয়া আছে এবং অপর একটি বাহু দেওয়া আছে। বাট আমাদেরকে তো মেনশন করে নাই যে আসলে সেই অপর বাহুটা কি লম্ব নাকি ভূমি। জাস্ট আমাদেরকে কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সেই সমকোণী ত্রিভুজটার অতিভুজ দেওয়া থাকবে আর অপর একটা বাহু দেওয়া থাকবে। এখন আমরা জানি অতিভুজ ছাড়া অপর দুইটা বাহু কে কে হইতে পারে, অতিভুজ ধর নাই, তাহলে আর থাকে লম্ব আর ভূমি। সেক্ষেত্রে লম্ব অথবা ভূমি দেওয়া আছে, আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। ওকে, চলো শুরু করি। প্রথম তোরা কি করবি? হ্যাঁ বল বল। অতিভুজ কি? ও অতিভুজ কে? আগে বল সমকোণী ত্রিভুজ কি বল। যে ত্রিভুজের 4টি কোণ পরস্পর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। না স্যার, যে ত্রিভুজে একটি বাহু 90 ডিগ্রি। ওই কই যে ত্রিভুজের 4টি কোণ, এই বেটা ত্রিভুজের 4টা কোণ, হায় রে খোদা, তুই তাড়াতাড়ি স্যার যে ত্রিভুজের একটি বাহু 90 ডিগ্রি। এই যে কইছস একটু আগে যে ত্রিভুজের 4টি কোণ, তুই তাড়াতাড়ি করে বিসমিল্লাহ বলে 3বার 3টা ফুদে চারপাশে, তোরে শয়তান ধরে লাইছে, তুই শেষ। তুই তাড়াতাড়ি করে ফুদে, মানে বুকের ভিতরে অন্য করে 3বার ফুদে বিসমিল্লাহ বইলা। কয় একটা ত্রিভুজের 4টা বাহু 4টা কোণ,
ত্রিভুজের কোণই তো 3টা, 4টা কোণ কেমনে পাইলি তুই? আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে বাবা যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। ভেরি গুড, বাকিরা সঠিক উত্তর দিছে। তো এভাবে যখন একটা জিনিস দেখবি সোজার উপর এরকম খাড়া, তাহলে অলওয়েজ মনে রাখবা এই কোণটা কত ডিগ্রি কোণ তৈরি হয় বলো? 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই তো? তাহলে এবার দেখো তো বাবা, এই ত্রিভুজটার এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, 3টা বাহু। এখন আমাদেরকে এইটাই শেখানো হয়েছে যে 90 ডিগ্রির বিপরীত যেটা থাকবে, 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা থাকবে, দেখ এটা 90 ডিগ্রি না, এই 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা বল? এইটা না, এইটার নাম হচ্ছে অতিভুজ। এই বাহুটার নাম হচ্ছে কি বলো? অতিভুজ, মনে থাকবে। আর যেটা এরকম শোয়ানো আছে, এই শোয়ানোটার নাম হচ্ছে কি বলতো? ভূমি। আর যেটা খাড়া অবস্থায় আছে সেটার নাম হচ্ছে লম্ব। বাবা তুই কি বুঝছিস অতিভুজ কি? জি স্যার। 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আমাদেরকে এরকমই কিছু একটা আঁকতে হবে, সেই সমকোণী ত্রিভুজটার অতিভুজ দেওয়া আছে। তার মানে ধর এই বাহুটা দেওয়া আছে, আর অপর দুইটা বাহুকে কেবল লম্ব অথবা ভূমি, তার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। চলো কাজ শুরু করি। এটাতে সবাই 3 স্টার মারো। এই বাংলা লেখাটার কোনায় 3 স্টার। দুইটা বাহু দেওয়া আছে, স্যার বললাম এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ। তার মধ্যে আমাদের এটার নাম হচ্ছে ধরো অতিভুজ, যেহেতু অতিভুজ দেওয়া আছে, এই নিচেরটা হচ্ছে বড়টা হচ্ছে ধরো অতিভুজ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ওই অপর বাহু, ঠিক আছে? যে কোনো একটা বাহু দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। তাহলে মেনশন করছি আমরা কোনটা অতিভুজ কোনটা বাহু। এরপরের কাজটা কি? যে কোনো রশ্মি নে, নিছস? আরে কথা কয় না, যে কোনো রশ্মি বিডি নে। জি স্যার। ওকে ওকে, এরপর এখান থেকে তোরা বি এর সমান করে, অর্থাৎ যে কোনো বাহুর যেটা নিছস না একটুক মাপ, অতিভুজ না কিন্তু, অতিভুজ না, একটুকে সমান করে কাট। কাটার পরে নাম দে সি। হ্যাঁ, কার সমান করে রাখছস বল? বি এর সমান করে না? তাহলে এখানে কি লিখবি? বি। হ্যাঁ, রাখছস? ওকে, এইবার আমাকে একটু বলো তো, তোমরা লম্ব আঁকতে পারো কে কে? লম্ব পারো সবাই? জি স্যার। লম্ব আঁকতে পারো? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, সবাই বি বিন্দুতে লম্ব আঁকে ফেলো তো। লম্ব কেমনে আঁকে? যে এইভাবে একটা দাগ দাও, তারপর এখানে দেখো কাঁটাটা বসে পেন্সিল দিয়ে এমনি একটা দাগ দাও, এবার এমনি একটা দাগ দাও, তারপর এখানে একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও, মনে আছে? আমি টান দে। এটা কি আঁকলাম আমি? যাই হোক, তোরা ঠিক মতো আঁক। স্যার একবার দেখাবেন? হ্যাঁ চলো 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 চলো, সবাই একটু মনোযোগ দেন বাবারা। আমার কাছে একটা বাহু দেওয়া আছে একটু, আরেকটা দেওয়া আছে এইটা। তখন আমি কি করছি? যে কোনো রশ্মি আঁকছি, যে কোনো রশ্মি থেকে একটুকে সমান করে, অর্থাৎ বি এর সমান করে আমরা কি করছি? বি ডি, এই যে বি এর সমান করে একটু কাটা নিছি, বিসি। ওকে, তারপর স্যার কি বলছি বল? বি বিন্দুতে লম্ব টানতে হবে। এই বি বিন্দুতে লম্বটা কেমনে আঁকে সবাইকে একটু দেখায় দিই। তোরা পেন্সিল আর কাটা, পেন্সিল কম্পাস, মানে পেন্সিল কম্পাসটা নিবি, যে কোনো মাপ দিয়া এখানে কাটাটা বসাবি, পেন্সিলটা একটু চেগাবি, চেগায়া এই করে কাটবি, এমনি করে কাটছস। যে কোনো মাপ সরাবি না, এটা এই যে মাপে এমনি করে আঁকছস সেই মাপটাই রাখবি। রাখার পরে কাঁটাটা এই কোনায় বসাবি, এই গোড়ায় বসাবি। বসানোর পরে এমনি করে একটা কাট দিবি, আবার এখানে বসাবি কাটা, এমনি করে একটা কাট দিবি, দিয়া এখান থেকে সরাবি না, উপরে একটা এমনি করে দাগ দিবি, আবার এখানে বসায়া এমনি করে একটা দাগ দিবি। দাগ দেওয়ার পরে এমনি করে যোগ করে দিবি, দেখ লম্ব হয়ে গেছে। বুঝছস? ইয়েস স্যার। এই আঁকছস? জি স্যার। ওকে, এবার কি করবি? খুব কাজ শেষ। সেটা হচ্ছে কি রকম? খুব সহজ। তোরা এবার সি কে কেন্দ্র করবি, মানে সি বিন্দুতে কাঁটাটা বসাবি। এবার এর মাপটা নিয়ে নিবি আগে, এর মাপটা নে। এর মাপ কেমনে নিতে হয় বুঝছস তো? কাঁটা এখানে বসা, পেন্সিলের মাথা এখানে বসা। এর মাপ নিছস? সবাই এর মাপ নাও, এর মাপ নাও, নিছো?
নেওয়ার পরে কাঁটা সিতে বসাও, কাঁটাটা সিতে বসাও, বসে পেন্সিলটা এমনি করে কাটো, মানে এর মাপ নিয়ে এই বাহুর উপর এমনি করে কাটো। কাটছো? জি জি স্যার। এই কাটছোস কিনা? এটার নাম দে এ, তারপর এটা আর এটা যোগ করে দে। দেখছস হয়ে গেছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখছস? শেষ। তাহলে সম্পাদক পানির মতো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, যেটা যে তিনটা করেছি এই তিনটা বুঝছস কিনা? শেষ তো বেটা, শেষ তো বেটা, এতক্ষণ লাগে নাকি? শেষ কাজ। চিল, পড়ালেখা হচ্ছে মজা বেটা, মজা। বুঝতে পারলে সবই মজা। পারবা কিনা বলো তো এই তিনটা একটা? এই বলো তো আসলে পারবা কিনা এই তিনটা? পারবো। গুড। এই তিনটারেই সুন্দর কইরা আইকা গ্রুপে তোমরা জমা দিবা এবং তোমাদের যত মনের কথা আছে গ্রুপে জানাবা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গ্রুপে সবাই একটু জানাও দ্রুত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।